নিজের বাড়ি পর হওয়ার আগে পর পর লাগাটা খুব যন্ত্রণা দেয় মা, দম বন্ধ লাগে। আমি আর এখানে থাকতে চাই না। যেদিন এই বাড়িটা আমার হবে সেদিন না হয় থাকবো, তোমার কোলে মাথা রেখে ঘুমোবো। কালকের একদম সকালে টিকিট। হিটলার নামাজ পড়ে ফেরত আসার আগেই আমি চলে যাব। আমাকে আটকিও না। শুনলে না, উনি আমাকে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া। মনিরা এবার আর কিছু বলার খুঁজে পেল না, মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, তোর মা খুব বুঝদিল। মনিরা কাঁদছেন, প্রাপ্তি তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, তার চোখ ভিজে আসছে। কাদারটা দুর্বলতা, অথচ তার কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে। অয়নের গালটা ঈষৎ ফোলা, ঠোঁটের ফাঁকে একটা বেনসন সিগারেট। রাতের ঢাকার অক্লান্ত আকাশে তার মস্ত বড় চাঁদ, সেই চাঁদের দিকে তাকিয়ে আছে সে। তার সিগারেট টানতে ইচ্ছে করছে না, একটা অহেতুক কাজ করে ফেলেছে। কাজটা করে মোটেও অনুতপ্ত নয়, তবে কাজটা করার কারণটা অনর্থক। আদিল ভাইকে প্রেমে পড়ার আগে ছ্যাঁকা দেওয়ার কোনো মানে ছিল না, তেলাপোকার হাতে থাপ্পড় খাওয়ার মানে ছিল না, অথচ সে এমন কাজটাই করেছে। করে শান্তিও লাগছে, কিন্তু শান্তি লাগার কোনো কারণ নেই। নুহা শুনলে বলবে, তোর ব্রেইনে ডিস্টার্ব কর লেখা। এর মধ্যে এক প্রৌঢ় স্বর কানে গেল। দাদু ভাই কি করো? অয়ন সাথে সাথে সিগারেট ফেলে দিল, পেছনে তাকিয়ে দেখলো দাদি দাঁড়িয়ে আছেন। ছোটখাটো জীর্ণদেহী 80 বছরের নারী, চুল পেকে সাদা হয়ে গেছে, তামাটে বর্ণ দেহের, দাঁত সব পড়ে গেছে। অয়ন বলল, আসো দাদি। তুমি কি কালকে যাচ্ছ গা? হ্যাঁ, মায়ের শরীরটা ভালো না। প্রৌঢ়া একটু থেমে পড়লেন। মৃণালিনী আমগরে মনে হয় এখনো ক্ষমা করে নাই, তাই না? অয়ন দাদির প্রশ্নের উত্তর দিল না, সে চুপ করে রইল। অয়নের দাদি মহিমা বেগম হতাশ নিঃশ্বাস ছাড়লেন, বিষণ্ণ স্বরে বললেন, তোর বাপের লগে এক জামাই ঘর ছাড়ছিল, কিন্তু মেয়েটা সুখ পাইল না। চেষ্টা করছিল ঠিকই, কিন্তু পারল না। দোষটা আমার পোলারই। ওই মৃণালিনীরে ধৈর্যে রাখতে পারে নাই। সহ্যের একটা সহ্য ক্ষমতা থাকে, তোর বাপ ওইটাও পার কইরা লাইছিল। প্রতিদিন ঝগড়া, চিল্লাচিল্লি, অশান্তি। মৃণালিনী যেদিন ঘর ছাড়ছিল, ওই দিন আমি চাইলে ওরে আটকাইতে পারতাম, কিন্তু আটকাই নেই, কারণ তোর বাপের লগে থাকা অসম্ভব। মহিমা বেগম আবার দীর্ঘশ্বাস ফেললেন। 24 বছরের অয়নের স্মৃতিতে এখন বাবা চেহারা স্বর খুব ঝাপসা, তবে অয়নের মনে আছে বাবা খুব মজার মানুষ ছিলেন, খুব মজা করতে ভালোবাসতেন। এমন এমন কথা বলতেন যে হাসি থামতো না। অয়নকে প্রচণ্ড আদর করতেন তিনি, অথচ মা কেন তাকে দু চোখে সহ্য করতে পারতেন না সেটা ছোট বয়সে বোঝার মতো ক্ষমতা ছিল না অয়নের। মা যে তাকে ঘৃণা করতেন বিষয়টা অয়ন বুঝত, অথচ এই মাই বাবার জন্য এক কাপড়ে নিজের ঘর ছেড়েছিলেন। তাহলে এত ঘৃণা কিভাবে তৈরি হলো? ভালোবাসাগুলো কি এতটাই ঠুনকো? অয়নের স্মৃতিতে একদিনের ঘটনা খুব প্রকটভাবে। একদিনে মায়ের মেজাজ খুব খারাপ হলো, সে বাবার সাথে খুব জোরে জোরে ঝগড়া করতে লাগলেন। এত জোরে জোরে কথা বলছিলেন যে অয়ন ছুটে গিয়ে দাদির ঘরে চলে গিয়েছিল। বাবা মার সেদিন খুব কথা কাটাকাটি হয়েছিল, মা শেষ পর্যন্ত এক কাপড়ে বেরিয়ে গিয়েছিলেন। মা চলে যাবার পর বাবার মধ্যে খুব একটা ভ্রুক্ষেপ দেখা গেল না, তিনি খুব স্বাভাবিকভাবেই থাকতে লাগলেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, অথচ মা ফিরলেন না। মা ফিরেছিলেন অবশ্য। অয়নের একবার প্রচুর জ্বর হয়েছিল, তখন মা হাসপাতালে এসেছিলেন তাকে দেখতে। মা খুব কাঁদলেন। সেদিনের পর থেকে বাবা মাকে একসাথে আর দেখা যায়নি। হাসপাতাল থেকে অয়ন দাদির সাথে বাসায় গিয়েছিল, কিন্তু বাবার ওখানে ছিলেন না। সেদিনের পর থেকে অয়ন কখনো বাবাকে দেখেওনি। মা বাড়িতে না এলেও অয়নের সাথে যোগাযোগ রেখেছিলেন। অয়ন থাকতো তার দাদির কাছে। অয়ন তখন 10 বছর। তখন একদিন মা এলেন বাসায়, অয়নকে বললেন, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। এ বাড়ির কোনো মানুষ আপত্তি করল না। ফলে অয়নের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে মায়ের সাথে নতুন বাসায় গেল। বিশাল দোতলা বাসা। অয়ন সেখানে দুটো নতুন মানুষকে দেখল, আরিফুল শিকদার এবং আবরার। অয়নকে মা বললেন, এখন থেকে এটা তোমার বাসা। কিছুদিনের মধ্যে অয়নের সব ডকুমেন্ট থেকে অয়ন চৌধুরীর নামটা বদলে গেল। অয়নের নাম হলো অয়ন শিকদার। এমনকি তার স্কুলের ডকুমেন্ট, জন্ম নিবন্ধনটাও বদলে গেল। বাবার নামে ইফতেখার চৌধুরীর বদলে আরিফুল শিকদার যুক্ত হলো। ইফতেখার চৌধুরী যেন হাওয়ায় মিলিয়ে গেল। অয়নের মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে বাবা কোথায়, বাবা কি আদৌ বেঁচে আছেন, মা কেন বাবাকে এতটা ঘৃণা করতেন। দাদি প্রায় নিজের ছেলেকে দোষারোপ করেন, কিন্তু কেন সেটা কখনো জানা হয় না অয়নের। বাবা কি খুব খারাপ মানুষ ছিলেন? কতটা খারাপ মানুষ ছিলেন? বাবার কি কখনো অয়নের কথা মনে পড়েনি? আরিফুল শিকদার ভালো মানুষ, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ। আবরার তার নিজের ছেলে নয়, ভাইয়ের ছেলে। ভাই মারা যাবার পর থেকে তার কাছে এই মানুষ, তাকেই বাবা বলে ডাকে। মাকে তিনি বিয়ে করেছেন মায়ের সব শর্ত মেনে, তাই তো কোনো অভিযোগ ছাড়াই অয়নকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু তার সাথে সম্পর্কটা শীতল। লোকটার চোখে অয়ন বারবার রেবেলিয়াস।
তার কথা মতো অয়ন চলে না। ভালো ছেলের মানদণ্ডে অয়ন সর্বদা পিছিয়ে। আরিফুল শিকদারের নিস্পৃহ চোখগুলো মাঝে কখনো মমতা খুঁজে পায়নি অয়ন, তাই হয়তো কখনো আরিফুল শিকদারের ছেলে হবার ইচ্ছে পোষণ করেনি সে। দুনিয়ার কাছে তারা বাবা ছেলে হলেও তাদের মধ্যে সম্পর্কটা খুব প্রফেশনাল, ফর্মাল। অয়ন দীর্ঘশ্বাস ফেলল। সে দাদির কাছে থাকতে চায়, কিন্তু চাচারা এটা পছন্দ করে না। তাদের চোখের ওই কটাক্ষ ভাবে দম আটকে আসে। আরিফুল শিকদারের বাড়িতেও তার দম বন্ধ লাগে। সত্যি বলতে এই পৃথিবীতে তার কোনো নিজস্ব আশ্রয় নেই যেখানে সে দুদণ্ড শান্তির নিঃশ্বাস নিবে। বিশাল পৃথিবীতে অয়নের মনে হয় সে একা। অয়নের কারোর প্রতি অভিমান নেই, মায়ের প্রতি নেই, বাবার প্রতি নেই, আরিফুল শিকদারের প্রতিও নেই। শুধু একটা দীর্ঘশ্বাস। দাদি চোখ মুছলেন, অয়নের হাত ধরে বললেন, দাদু ভাই, তুমি কিন্তু আবার আইবা। এটা তোমার বাড়ি, যে যা বলুক এই বাড়ি তোমার। অয়ন হাসলো। হাসির আড়ালে লুকায়িত বেদনাটা হয়তো দাদির বৃদ্ধ চোখে ধরা পড়ল না। প্রাপ্তি একেবারে সকালেই ঘর ছাড়ল। আজ নির্ঝরের পরিবারে দাওয়াত ছিল, হয়তো অয়নও আসতো, বলা যায় না। নীলা হয়তো আবদার করে বসতো, সকলের সামনে অয়নের কাছে ক্ষমা চাইতে হবে। প্রাপ্তি এই বাড়িতে থাকবে না তাই। সকাল 6টায় বাসে এসে রওনা হলো খুলনার পথে। খুলনায় এসে পৌঁছালো সকাল 11টায়। মামা বাড়ি যেয়ে আরেকটা ধাক্কা খেলো সে। মস্ত বড় একখানা তালা ঝুলছে গেটে। মমকে ফোন দিল, কিন্তু সে ফোন ধরল না। মমর সাথে গত রাতেই কথা হয়েছিল প্রাপ্তির, অথচ সে তাকে কিছুই জানায়নি। দারোয়ানের কাছ থেকে জানতে পারলো তারা বাড়ি নেই, বরিশাল গিয়েছে। মমকে আবারও ফোন করলো, কিন্তু সে ধরল না। প্রাপ্তি এবার সত্যি সত্যি বিপদে পড়লো। এখন কোথায় যাবে তার মাথায় আসছে না। মামার বাসার কোনো বাড়তি চাবিও তার কাছে নেই। প্রাপ্তি বাধ্য হয়ে সিঁড়িতে বসে রইল। ব্যস্ত দিনের অবসানে ধীরে পায়ে সন্ধ্যা নামছে ধরণীতে। আকাশের ঈষৎ কমলাটে আলোটাও শুষে নিচ্ছে আধার। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। প্রাপ্তির প্রচুর খিদে পেয়েছে। সে সকাল থেকে না খাওয়া। মামিরা এখনো কেউ আসেনি। প্রাপ্তি এবার বাধ্য হয়ে মামিকে ফোন করলো। মামি 3বারের সময় ফোন ধরে শীতল স্বরে শুধালেন, হ্যাঁ বলো। মামি, আপনারা বাসায় আসবেন না? কেন বলো তো? আমি তো বাসার বাইরে। ও মা, সে কি? তোমার না রবিবার আসার কথা? আমরা তো পরশুর আগে আসছি না। প্রাপ্তি বিস্মিত হলো, অবাক স্বরে শুধালো, আমি তো মমকে জানাইনি কিছু। আসলে আজকে আসার কথা ছিল, কিন্তু তোমার মামার শরীর ভালো নেই, তাই আমরা পরশু আসব। প্রাপ্তি বলার কিছু খুঁজে পেল না। মামি বোধহয় কিছু বুঝতে পারলেন। তিনি বললেন, তুমি এক কাজ করো, তুমি বরং হোস্টেলে চলে যাও, বান্ধবীদের সাথে থাকো। দুদিনের ব্যাপারই তো। মিরাজ সিলেটে, তাই ঘরে কেউ থাকবে না। প্রাপ্তি ছোট করে বলল, জি, আসসালামু আলাইকুম। বলেই ফোনটা রেখে দিল। সে ঠোঁট কামড়ে কিছু সময় বসে রইল। রাইসা ফিরেনি। হোস্টেলে কোথায় থাকবে সে? বান্ধবী বলতে শুধু রাইসাই। ক্ষুধার কারণে মস্তিষ্ক ঝিমঝিম করছে। সিঁড়িঘরে কত সময় বসে থাকা যায়? প্রাপ্তি ঠিক করলো সে আর বসে থাকবে না। সে এখন ভার্সিটির দিকে রওনা দিবে। একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তার আগে কিছু খাওয়া খুব জরুরি। রাতের আকাশটা কালচে, মেঘ জমে এসেছে। একটু পরপর মেঘের বিদ্রোহ। কখন ঝুম করে বৃষ্টি নামবে তার ঠিক নেই। রাস্তায় রিক্সা পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে হাঁটছে প্রাপ্তি। ভাগ্যিস একটা বনরুটি খেয়েছিল, তাই গায়ে একটু জোর পাচ্ছে। এখন 8টার আগে হোস্টেলে যেতে হবে। অন্তত রাতে ঘুমানোর একটা জায়গা তো হবে। আজকের রাস্তাও নীরব, মানুষের আনাগোনাটাও বেশি না। কাঁধের ব্যাগটা ভালো করে ধরে কাপড়ের লাগেজ ব্যাগটা বহন করে হাঁটছে প্রাপ্তি। হঠাৎ মনে হলো তার পেছনে কে যেন হাঁটছে। পায়ের শব্দ কানে আসছে। প্রাপ্তি আর চোখে তাকাতে দেখলো 3জন হৃষ্টপুষ্ট পুরুষ তার পেছনে হাঁটছে। এই প্রথম প্রাপ্তির বুকে হিম ধরল। রাস্তাটা শুনশান, এখন ঘন সন্ধ্যা। বুকে হিম ধরা খুব অস্বাভাবিক নয়। মনে হলো সিঁড়িঘরে ঘুমালেই বোধহয় ভালো হতো। সে কি ভুল করলো? প্রাপ্তি পায়ে জোর বাড়ালো। টের পেল পেছনের মানুষগুলো জোরে হাঁটছে। সে শক্ত করে তার লাগেজ ব্যাগটা ধরে কিছু একটা ভেবে একটা দৌড় দিল, এবং পেছনের পুরুষরাও তার পেছনে দৌড় লাগালো। একটু পরে মেন রোডের দিকে গেলে হয়তো আশার আলো পাওয়া যাবে। প্রাপ্তি দিক বিদিক না দেখে ছুট দিল। ঠিক তখনই তার সামনে একটা উজ্জ্বল আলো ঝলকানি দেখতে পেল। একটা মোটরসাইকেল প্রচন্ড জোরে এসে ব্রেক কষলো ঠিক তার সামনে। প্রাপ্তি তাল সামলাতে না পেরে পিছনে ছিটকে পড়লো। পেছনের ছেলেগুলো থেমে গেল। মোটরসাইকেলে দুটো মানুষ, উভয়ই হেলমেট পরা। প্রাপ্তির বুক কাঁপছে। প্রথমে সে পেছনে তাকাতেই দেখলো ছেলেগুলো উল্টো হাঁটা দিয়েছে। এর মধ্যে পরিচিত স্বর কানে এলো, তুমি কি পাগল? আরেকটু হলো নিজের সাথে আমার টিকিটটাও কাটতে। গম্ভীর স্বরের ধমকে সম্বিত ফিরল প্রাপ্তির। খেয়াল করে দেখলো সে মেন রোডের উপর বসে আছে। তার কাঁধের ব্যাগ, লাগেজের অবস্থা বেগতি। কিছু গাড়ি থেমে গেছে, চালকেরা তাকে দেখছে। প্রাপ্তির সামনে তাকাতেই দেখলো মোটরসাইকেলে দুজনের কেউ নয়, বরং অয়ন এবং নুহাস। অয়নের চোখ মুখ শক্ত হয়ে আছে। প্রাপ্তি ঠোঁটের উপরে ঘাম মুছে উঠে দাঁড়ালো, ব্যাগটা হাতে নিল। পায়ে কিঞ্চিত চিনচিনে ব্যথা করছে। নুহাস তাকে শুধালো, তুমি কি ভার্সিটি যাচ্ছ? প্রাপ্তি উত্তর দিল না। অয়ন কিছু সময় তাকে দেখলো, তারপর বাইক থেকে নেমে সে নুহাসকে বলল, নুহাস, তুই যা, আমি ওকে নিয়ে আসছি। তারপর প্রাপ্তির উদ্দেশ্যে বলল, আমার সাথে চল।
প্রাপ্তি ক্ষিপ্ত চোখে তাকালো অয়নের দিকে, তার চোখ জ্বলছে, বিতৃষ্ণায় মুখটা ভোতা হয়ে আছে। সে কঠিন স্বরে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। অয়ন প্রাপ্তির রাগটা যেন বুঝতে পারল। গতকালের ঘটনা নিশ্চয়ই প্রাপ্তি ভোলেনি, তাই অয়ন খুব শান্ত স্বরে বলল, তোমাকে যাওয়া লাগবে না, তুমি নিজের মতো হাঁটবে, যেখানে ইচ্ছে যাবে। আমি শুধু ছায়ার মতো নিঃশব্দে তোমার পেছনে চলবো। প্রাপ্তির কপালের বক্ররেখাগুলো আরো ঘন হলো, তীব্র ঘৃণা তার চোখ থেকে ছলকালো। প্রাপ্তি যুক্তিবাদী, রেশনাল মানুষ। সে কখনোই কাউকে অহেতুক কারণে দোষারোপ করে না। তার বিশ্বাস, কোনো মানুষ অন্য মানুষের জীবনে শনি হতে পারে না। নিজের দুর্ভাগ্যের জন্য মানুষ নিজেই দোষী। কিন্তু এখন মনে হচ্ছে এই অয়ন নামক মানুষটি তার জীবনে শনি। যখন থেকে এই লোকটা তার জীবনে এসেছে, তার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে, রক্তচোষার মতো রক্ত চুষে খাচ্ছে, বেতালের মতো ঘাড়ে চেপে আছে। প্রাপ্তির লোকটাকে দেখলে প্রচন্ড রাগ হয়, ইচ্ছে করে লোকটার মাথা দুভাগ করে ফেলতে। তার এমন নির্লজ্জ মানুষ যে জীবনে সে দেখেনি। গতকাল এই মুখ দিয়ে কি নোংরা কথা বলেছিল, এখন দরদ দেখাচ্ছে। অশৈল্যতার এই লোকের রক্তে রক্তে। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রাপ্তি তার ব্যাগ নিয়ে হনহন করে হাঁটতে লাগলো। প্রাপ্তি হাঁটছে রাস্তার ধার দিয়ে, জানের দেখা খুব একটা নেই। একটু পরপর মহেন্দ্র চলে যাচ্ছে, শুধু বেশি দূরে না, ভার্সিটি। বৃষ্টি নামবে নামবে এ করছে, মেঘ ডাকছে, বাতাস ছেড়েছে, ঠান্ডা বাতাস। বৃষ্টি নামলে ক্যাচাল হবে। প্রাপ্তির কাছে ছাতা নেই। প্রাপ্তি কখনো বৃষ্টিতে ভেজেনি, বৃষ্টিতে ভেজা মানেই জ্বর হবে, আর জ্বর হলে তার পড়াশোনার ক্ষতি। এই বছর শুরু থেকে একটু বৃষ্টি হচ্ছে, আষাঢ় শ্রাবণের বালাই নেই। যখন ইচ্ছে হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে। প্রাপ্তির পায়ে ব্যথা করছে, মচকে গেছে হয়তো। ব্যাগটা ভারী না, তবুও কষ্ট হচ্ছে হাঁটতে। প্রাপ্তি একটু দাঁড়ালো, একটু পর খেয়াল করলো অয়ন সত্যি সত্যি তার পেছনেই হাঁটছিল এতক্ষণ। প্রাপ্তি পেছনে ফিরে তার দিকে তাকালো। অয়ন নির্লিপ্ত হেসে বলল, দাঁড়ালে কেন, হাঁটো। প্রাপ্তি তার দিকে কঠিন চোখে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনি আমার পিছু কেন নিয়েছেন? অয়ন উত্তর দিল না। সুতনু লম্বা শরীরখানা শটান করে দাঁড়িয়ে রইল, পকেটে হাত পুরে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাপ্তির দিকে। তার গভীর দৃষ্টিতে দায়সারা ভাব। প্রাপ্তি কিছুক্ষণ তাকিয়ে আবারও ঘুরে হাঁটতে লাগলো। অয়নও নিঃশব্দে তার পিছন পিছন হাঁটছে। ক্যাম্পাসের বাহিরে রিক্সা নেই, হেঁটে হেঁটেই হলের গেট পর্যন্ত আসতে হলো। অয়নও তার পিছু পিছু আসলো। মেয়েদের হলের দিকে কখনো আসা হয় না অয়নের, প্রয়োজন পড়ে নাই। প্রথম এদিকে এসেছে সে, কিঞ্চিত বিব্রত। কে কখন দেখে ফেলে চিন্তা হচ্ছে। কিন্তু শুক্রবার বলে এই রাতে মেয়েটাকে একাও ছাড়তে পারছে না। অয়ন এতটা সময় চুপ করেছিল, এবার মুখ খুলল। তুই মোতালেব স্যারের বাসায় থাকতে, তাই না? আজ হল উঠছে যে, কোনো সমস্যা? সমস্যা হলে বলতে পারো, আই ক্যান হেল্প। অয়নের কথাটা শুনে তীক্ষ্ণ চোখে তাকালো প্রাপ্তি। চোখের দৃষ্টিতে কাউকে বধ করা গেলে সে হয়তো আজ অয়নের শেষ দিন হতো। প্রাপ্তি জড়তাহীন স্বরে জানালো, আপনার মতো মানুষের কোনো সাহায্য চাই না আমার। আপনার মতো মানুষ? কথাটার মধ্যে তীব্র ঘৃণা ফুটে উঠল। অয়নের দৃষ্টি স্থির, গাঢ়। রাতের কালচে আধারে সেই দৃষ্টিগোচর হলো না প্রাপ্তির। সে হয়তো দেখতে চায়ও না। অস্বস্তি লাগে, তীব্র অস্বস্তি। তাই তো সে সাথে সাথে কঠিন মুখখানা ফিরিয়ে নিতে চাইল, কিন্তু অয়নের কথায় থেমে গেল। কিন্তু তোমার মতো মানুষদের যে আমার সাহায্য করতে ইচ্ছে করে। প্রাপ্তির কপাল কুঁচকে গেল। স্থির চোখে কিছু সময় চেয়ে রইল সে। রাগত স্বরে শুধালো, জুতো মেরে গুরুদান করছেন? মারলে তো তুমি, আমি তো ভদ্র ছেলের মতো গাল পেতেছিলাম। অয়নের কণ্ঠে তীব্র কৌতুক। প্রাপ্তির বিতৃষ্ণা ধরে গেল। গতকাল সন্ধ্যার আর আজকে সন্ধ্যার মধ্যে পার্থক্যটা কতটা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যেই লোকটা তার ভোল পাল্টে ফেলল। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। সে কি ইচ্ছে করে এমনটা করছে? অথচ তার বলা প্রতিটা কথা মস্তিষ্কে নিউরনে চেপে আছে প্রাপ্তির। সে তাকে অপমান করেছিল, তার আত্মসম্মানের প্রাচীরে আঘাত এনেছিল। প্রাপ্তি শক্ত গলায় বলল, কাউকে ঘৃণা করা অনেক কঠিন কাজ। একটা মানুষের জন্য বিতৃষ্ণা পুষে রাখতে অনেক এনার্জি লাগে। তাই আমার ঘৃণার তালিকাটাও খুব ছোট। শুধু যারা আমাকে হেয় করে, হীন চোখে দেখে, আমি তাদেরকেই আমি সেই তালিকায় রাখি। আপনি সেই তালিকায় টপ করেছেন। আমি পৃথিবীতে আপনার থেকে কাউকে বেশি ঘৃণা করতে পারবো না। আপনি শুধু আমাকে অপমান করেননি, আপনি রীতিমতো আমার ভেতরের মানুষটাকে নোংরা বলেছেন। আমার মেমোরি অনেক স্ট্রং, সেটা ফরম্যাট দেওয়া যায় না। তাই এই ভালো মানুষে আমাকে দেখাবেন না। আপনার মতো নিজ মানসিকতার মানুষের থেকে সাহায্য নেওয়া মানে নিজের চোখ নিজে ছোট হয়ে যাওয়া। আপনার মতো নিজ মানসিকতার মানুষের থেকে সাহায্য নেওয়া মানে নিজের চোখে নিচে ছোট হয়ে যাওয়া। আমি নিজের চোখে নামতে পারবো না। অয়নের চোয়াল শক্ত হলো। সে হয়তো চাইলে খুব সহজে প্রাপ্তির কথাগুলো খণ্ডন করতে পারত, বলতে পারত, তোমাকে এই কথাগুলো না বললে তুমি কখনো হয়তো আমাকে থাপ্পড় মারতে না। আর আদিল ভাই তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিতেন, তখন তোমার আর পড়া লাগতো না। আদিল ভাইয়ের বউ হয়ে খুন্তি নাড়তে হতো।
কিন্তু অয়ন কিছু বলল না, শুধু গাঢ় চোখে তাকিয়ে রইল। প্রাপ্তির ঘৃণাতে তার কিছু যায় আসে না। প্রাপ্তি দাঁড়ালো না, সে হোস্টেলের ভিতরে ঢুকে গেল। অয়ন দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। প্রাপ্তির হলুদ ওড়না অন্ধকারে মিলিয়ে গেল। তখন সে পকেট থেকে ফোন বের করলো, একজনকে ফোন করলো। রোশনা, এটা হেল্প করতে পারবে? গণরুমের বাহিরে ছিটকিনি দেওয়া, এখনো কেউ বাসা থেকে আসেনি। প্রাপ্তি দ্বিধান্বিত, সে কি ভেতরে যাবে? সে এখানে থাকে না, তার সিট নেই। একটাও যদি মেয়ে থাকতো তাহলে উপকার হতো। সেই রাইসার বিছানাও চিনে না, কি করবে বুঝতে পারলো না। এরই মধ্যে একটা মেয়েলি স্বর কানে এলো। দাঁড়িয়ে আছো কেন ভূতের মতো? প্রাপ্তি চমকে উঠল, পেছনে ফিরতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে একটা গেঞ্জি আর প্লাজো, চুলগুলো খোপা করা, চোখে মোটা চশমা। ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, দাঁড়িয়ে আছো কেন? ফার্স্ট ইয়ার নাকি? আসলে গণরুমের ছিটকিনি দেয়া। তো আমি হলে থাকি না, আসলে যাদের বাসায় থাকি তারা বাসায় নেই। এখন কোথায় যাব বুঝতে পারছি না। এখন যদি আমি ছিটকিনি খুলে ঢুকি তাহলে যারা এখানে থাকে তারা কি মনে করবে বুঝতে পারছি না। আমি আমার বান্ধবীকে ফোন করেছিলাম, ও আসেনি এখনো। কয়দিন থাকবে? রবিবার পর্যন্ত। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে বলল, আসো আমার সাথে। আমি রোশনা, মেকানিক্যাল থার্ড ইয়ার। আমার রুমে বেড ফাঁকা আছে, তোষকও আছে আর বালিশও আছে। আপনার রুমে? কোনো সমস্যা? প্রাপ্তি মাথা নাড়ালো। মেয়েটা কিছু না বলেই হাঁটা দিল। প্রাপ্তি তার পেছন পেছন হাঁটা দিল। মেয়েটা দোতলার একেবারে কোনার রুমে থাকে। রুশনা প্রাপ্তিকে একটা বেড দেখিয়ে পড়ল। এটাই থাকতে পারো। আমার রুমমেট সোমবারের আগে আসবে না। আর ওইটা ফাঁকা, ওটাতেও থাকতে পারো, কিন্তু ওই বেডের তোষক নেই। ওয়াশরুমে চুল ফেলবে না, মাথা আঁচড়ালে চুল উঠিয়ে আসবে। এটা নিয়ে ক্যাচাল চাই না। প্রাপ্তি মাথা নাড়ালো। রুশনা চেয়ার টেনে বসলো, তার বই খাতা খোলা। প্রাপ্তি মৃদুস্বরে বলল, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। কিছু খেয়েছো? না। মিল টাইম চলছে, আমার প্লেট নিয়ে যাও, খেয়ে আসো। ওখানে ডিশ ওয়াশার লিকুইড আছে, ধুয়ে ফেলো। আপনি খাবেন না? আমার মিল একটু পরে আসবে। বাড়ি থেকে খাবার আনা যায়? দারোয়ান মামাকে বকশিশ দিলে সব হয়। যাও, আমাকে জ্বালিও না, আমার সামনে পরীক্ষা। প্রাপ্তি মাথা দুলালো। রুশনা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখলো, তোমার প্রেমিকার থাকার ব্যবস্থা করে দিয়েছি, এখন আমার গ্রিল আর পরোটা পাঠিয়ে দাও। মোতালেব সাহেবরা ফিরলেন রবিবার সকালে। মম ফোন করে অনুতপ্ত স্বরে বলল, সরি আপু, তুমি কি আমার ওপরে রাগ করেছো? প্রাপ্তি খুব স্বাভাবিক স্বরে বলল, না তো। বলে বাবা হুট করে অসুস্থ হয়ে গেলেন। আমি যে তোমাকে ফোন করে জানাবো সেই সময়টাই পাইনি। এখানে নেটওয়ার্কের অবস্থাও খুব খারাপ ছিল। ব্যাপার না মামু, মামার যত্ন নাও। রাখছি, ক্লাস আছে আমার। বলেই ফোন রেখে দিল। দুদিন সে একটা অচেনা আপুর রুমে থেকেছে। রাইসা শনিবার বিকেলেই চলে এসেছিল। রাইসা আসার পর তার সুবিধাই হয়েছে। রুশনা আপুর কথা শুনতেই সে চোখ কপালে তুলে ফেলল, হতভম্বের মতো শুধালো, তোমাকে রুশনাবু রুমে থাকতে দিয়েছে? ওই খচ্চর মহিলা। এই ফ্লোরে সবাই ওনাকে জমের মতন ভয় পায়। আমাদের তো ধারণা ওনার পছন্দের খাবার করলা। এত তেতো কথা বলে। আমার সাথে এমন কিছুই করেনি। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি জানো, ওনার তাকানো দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। তোমার হাত পা ঠান্ডা হয় না এমন কেউ আছে? না, নেই। তবে ওনাকে আমার একদম ভালো লাগে না। প্রথম দিন শক্তিকে যে বকাটা বকেছিল, কারণ শক্তি ভুলে ওই পাশের ওয়াশরুম ইউজ করেছে। উনি একটা খচ্চর। পৃথিবীর সবাই খচ্চর, আমিও খচ্চর। রাইসা মুখ বাঁকালো, বলল, বিশ্বাস হচ্ছে না তো? হচ্ছে আবার হচ্ছে না। উনি আমার সাথে এমন আচরণ তো করেননি, হয়তো তাই। আচ্ছা, তুমি কি তোমার মামার বাসায় ফেরত যাবে? উপায় তো নেই, দেখি কি করা যায়। মামার সামনে পড়লে তো যেতেই হবে। আলাদা কোথাও থাকতে পারলে ভালো হতো, কিন্তু টাকাও নেই। আমি হোস্টেলের জন্যই ট্রাই করব। রুশনা আপু বললে চাইলে আমি তার রুমে থাকতে পারবো। রাইসা মলিন হাসলো। প্রাপ্তি ভালো ছাত্রী, সেমিস্টারের প্রথম হলে সে দ্রুত রুম পাবে, এটা রাইসার অজানা নয়। রাইসা কিছু একটা চিন্তা করলো। অয়ন ভাইয়ের ফার্মে কাজ করতে পারলে মন্দ হতো না। ক্লাস শেষে লাইব্রেরিতে বহুদিন বাদে দেখা হলো আবরারের সাথে। প্রাপ্তিকে দেখেই বলল, আমি তোমাকে খুঁজছিলাম, তোমার সাথে আমার একটু দরকার ছিল। প্রাপ্তি তখন একটা বই খুঁজছিল। আবরারের কথায় চমকে গেল, কিছুটা অপ্রস্তুত হলো। হরবরিয়র হাত থেকে বইটা পড়ে গেল। আবরার বইটা তুললো, এগিয়ে দিয়ে বলল, ক্যান্টিনে যাবা? খুব জরুরি কথা ছিল, বসে বলতে পারলে ভালো হতো। প্রাপ্তির কিঞ্চিত অস্বস্তি লাগলো, ভ্রু কুচকে গেল তার। একরাশ অবাধ্য
মুগ্ধ বিস্ময় নিয়ে চেয়ে রইল। মোটা গ্লাস চোখে থাকায় তার চোখের সন্দিহান দৃষ্টি নজরে এলো না আবরারের, কিন্তু তার ইতস্তত ভাবটা ঠিক বুঝতে পারল। মেয়েটার উত্তরের আশায় ঘড়ির কাঁটা যখন ছুটতে লাগলো তখন মিষ্টি করে হেসে বলল, ঘাবড়ানোর মতো কিছুই বলবো না, সো রিল্যাক্স। প্রাপ্তি বইটা তাকে রাখতে রাখতে বলল, কি বিষয়ক? তুমি এত সন্দেহ করো কেন? প্রাপ্তির স্বভাবে একটা সন্দেহ ভাব আছে, সে তাই অস্বীকার না করেই বলল। সতর্ক থাকতে পছন্দ করি। আবরার হাসলো, স্বচ্ছ ও কপটতাবিহীন হাসি, মিষ্টি করে বলল, চিন্তা করো না, এমন কিছু চাইবো না যা তোমার সাধ্যের বাহিরে। ইউ ক্যান ট্রাস্ট মি। প্রাপ্তি কিছুক্ষণ চুপ করে দেখলো শুধু আবরারকে, তারপর বলল, বেশ, চলুন। ক্লাস মাত্রই ছুটি হয়েছে, ছাত্রছাত্রীরা ছুটে এসেছে ক্যান্টিনে, টোকেন কিনছে, অর্ডার দিচ্ছে, গমগম করছে ক্যান্টিন। একেবারে কোনার একটা ছোট টেবিলে বসলো আবরার এবং প্রাপ্তি। আবরার ব্যাগটা রাখলো, হাতের ঘড়ি খুলতে খুলতে জিজ্ঞাসা করলো। কি খাবে, ভাত? প্রাপ্তি সাথে সাথেই বলল, না, কিছু খাবো না। এ বললে হয়? সিনিয়রদের ভাঙানো জুনিয়রদের জন্মগত অধিকার। কি খাবে বলো? প্রাপ্তি একটু বিপাকে পড়ল। আবরারের সাথে তার খুব ঘনিষ্ঠতা নেই, একবার একসাথে কাজ করেছিল এই যা, ফলে ইতস্তত স্বরে বলল, ভাইয়া, কিছু খাবো না। আমি ভাত খেলে তো সমস্যা নেই, আসলে আমার ল্যাব আছে, তুমিও খেলে একটু ফ্রিলি খেতে পারতাম। যদিও আমি তোমার রোলমেট না, তবে তুমি আমার থেকে একটা ট্রিট পাও। প্রাপ্তি হেসে বলল, আমার টাকা মেরে দিয়েছিলেন সেই কারণে? টাকাটা আমি মারিনি সত্যি, এখনো ডিপার্টমেন্ট থেকে চেক ইস্যু হয়নি, পেলে ভাই তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আবরারের অস্থির ব্যগ্র স্বরে প্রাপ্তি হাসলো, আবরারকে একটু মাথা চুলকে বলল, আমি কালকেই আবার নক করব, এখন খাবে? ক্যান্টিনের পিচ্চি সহায়ককে ডেকে ভাতের অর্ডার দিল আবরার। হাত মুখ ধুয়ে এসে ঝাড়া গলায় বলল, এবার মূল কথায় বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন। শুনেছিলাম তুমি টিউশন খুঁজছো, ঠিক? হ্যাঁ ভাইয়া, কিছু কারণে দরকার ছিল। আমার কাছে একটা ভালো টিউশন আছে, ভালো টাকা পাবে। তুমি চাইলে অ্যাডভান্স দিতে পারি, তোমার সময় মতো যাবে, কোনো রেস্ট্রিকশন নেই। প্রাপ্তি বিস্মিত স্বরে বলল, কে পড়বে? আমার ছোট বোন অদ্রিতা, ও এখন ক্লাস 9-এ পড়ে, পড়াশোনায় খুব ভালো, কিন্তু এবার ওর রেজাল্ট খুব খারাপ হয়েছে, ফেল করেছে সে খুব ইন্ট্রোভার্ট, সারাদিন ঘরের মধ্যে থাকতে পছন্দ করে, কোনো বন্ধুবান্ধব নেই। মামুনি খুব চিন্তিত, মামুনির সাথেও কথা বলে না। আমি তো প্রায় ভার্সিটিতেই থাকি, ও আমার বড় ভাইয়ের সাথে যদিও ক্লোজ, কিন্তু সেও বাসায় যায় না, তাই একজন মেয়ে টিচার রাখতে চাচ্ছি, যেন একটু কমিউনিকেশন হয়। আই ক্যান ট্রাস্ট ইউ উইথ হার। প্রাপ্তি কিছুক্ষণ ভেবে বলল, আমি তো বেশি কথা বলি না, আমি কি করে হেল্প করব বুঝতে পারছি না। তোমার সাথে অদ্রিতার কিছু স্বভাব মিলে, সো আমার মনে হয় তোমার গাইডেন্স তো খারাপ পথে যাবে না। বোঝোই তো এখানে টিচার, টিনেজার, মামুনি বুঝে উঠতে পারছে না, শাসন বা ভালোবাসা দুটোতেই অদ্রিতা ইমোশনলেস থাকছে। অ্যাজ এ টিউটর যদি তোমার সাথে সে একটু ফ্রেন্ডলি হয়। আপনার বড় ভাইকে বলুন, তার সাথে তো ক্লোজ। আবারও হাসলো। তত সময় ভাত চলে এসেছে, সে ভাত মাখাতে মাখাতে বলল, আমার ভাই আরেক রাম গরুর এর ছানা, বিগত 3 মাস সে বাসায় যায় না। তুমি কাল বরং চলো আমাদের বাসায়, একদিন পড়িয়ে দেখো। ভাইয়া, টাকাটা কি অ্যাডভান্স পাওয়া যাবে? আবরার চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে চাইল প্রাপ্তির দিকে, ঈষৎ কৌতূহলী স্বরে বলল, তোমার কি টাকাটা খুবই প্রয়োজন? হ্যাঁ, একটু দরকার। ঠিক আছে, সেই ব্যবস্থাও হবে, তবে অ্যাডভান্স নিলে কিন্তু 1 মাস তোমাকে পড়াতেই হবে। প্রাপ্তি হেসে বলল, সেটা তো অবশ্যই, আমি ফাঁকিবাজ নই। জানি। আবরার হাসলো। প্রাপ্তি খাওয়া শুরু করলো, মনটা ভালো লাগছে, সে আর মামির বাসায় যাবে না। রুশনাপুর সিটটাতে এখন কেউ নেই, একটু রিকোয়েস্ট করে যদি আর কিছুদিন থাকা যেত খুবই সুবিধা হতো। প্রবোধ স্যারের সাথেও কথা বলতে হবে, গণরুম অ্যালোকেট করলে সমস্যা, একটাই সমস্যা, তা হলো পড়াশোনা। সামনে সেমিস্টার আসছে, চান্স নিতে চায় না প্রাপ্তি তার চিন্তা এতটাই মশগুল যে একজোড়া তীক্ষ্ণ বাদামি চোখ যে তাকে দেখছে সেদিকে তার খেয়াল নেই। অয়ন কঠিন চোখে তাকিয়ে আছে প্রাপ্তি এবং আবরারের দিকে, তার আঙ্গুলের ফাঁকে সিগারেটটা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ সেদিকে তার নজর নেই। সে বসে আছে প্রাপ্তিদের বিপরীত টেবিলে। শিহাব পলাশ তখন ল্যাব রিপোর্ট ছাপতে ব্যস্ত। নুহাস এবার ল্যাব রিপোর্টের কাজ করে ফেলেছে, সে সুন্দর গাটানা দিয়ে বসে আছে। অয়নের চাহনি তার দৃষ্টিগোচর হতেই পাশ থেকে গেয়ে উঠল। অয়ন সাথে সাথে কঠিন নয়নে চাইল তার দিকে। নুহাস সেই চাহনিকে অগ্রাহ্য করে বলল, কি ভাই, জ্বলছে নাকি? আচ্ছা বলতো, তোর কি কোনো ফেটিস ফুটিস আছে নাকি? মানে পার্টনারের উগ্র রাব বিহেভিয়ারে কিঙ্কি টাইপ ফিলিংস? না মানে তেলাপোকা যেমন তোর সাথে বিহেভ করে, তাও তুই ওর দিকে এমন গভীর চোখে তাকাই আছিস? তুই তো বেটা মজনু ফেল। থাবা খাবি? থাবা খাইলে আমার বুক বন্ধ হইব?
রোশনার কাছ থেকে শুনলাম তুই নাকি ওর জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছিস। মতলব কি রে তোর? ঝেড়ে কাজ তো। যে ছেলে কখনো মেয়েদের হোস্টেলের ধারের কাছেও যায়নি, রেপুটেশন নষ্ট হবে বলে সে কিনা রোশনাকে বারবিকিউ পাঠাচ্ছে কেন? কারণ তার মর্টাল এনিমির থাকার জায়গা নেই। সত্যি করে বলতো, প্রেমে টেমে পড়েছিস নাকি তেলাপোকার? থাবা খাইলে আমার বুক বন্ধ হইব। রোশনার কাছ থেকে শুনলাম তুই নাকি ওর জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছিস। মতলব কি রে তোর? ঝেড়ে কাজ তো। যে ছেলে কখনো মেয়েদের হোস্টেলের ধারের কাছেও যায়নি, রেপুটেশন নষ্ট হবে বলে সে কিনা রোশনাকে বারবিকিউ পাঠাচ্ছে কেন? কারণ তার মর্টাল এনিমির থাকার জায়গা নেই। সত্যি করে বলতো, প্রেমে টেমে পড়েছিস নাকি তেলাপোকার? অয়নের ঠোঁট বেঁকে গেল, তাচ্ছিল্য ভরে বলল। হয়তো। তার উত্তর শুনতেই পলাশ এবং শিহাব তরাক করে চাইল। নুহাসও কপাল কুঁচকে ফেলল। তীক্ষ্ণ গলায় আবার নিশ্চিত হবার জন্য শুধালো। আসলেই? অয়ন দায়সারা ভাবে বলল। কি জ্বালা, হ্যাঁ বললেও তোদের বিশ্বাস হয় না, না বললেও তোরা মানবি না। চাস কি বলতো? তোর অস্বাভাবিক আচরণের কারণ জানতে চাচ্ছি। অয়নের দৃষ্টি নরম হলো, দুর্বোধ্য হাসি ঠোঁটে লেপ্টে বলল। জানি না। সে এখনো তাকিয়ে আছে প্রাপ্তির দিকে। প্রাপ্তি হাসছে, মৃদু স্মিত হাসি। প্রাপ্তিকে অয়ন কখনো হাসতে দেখেনি। সবসময় তার দিকে তাকালেই মেয়েটা এক সমুদ্র রাগ আর বিরক্তি নিয়ে তাকায়। অথচ সে কি সুন্দর আবরারের সাথে হাসছে। আবরার হয়তো মানুষটাই ব্যতিক্রম, তার মতো নয়, তাই সবাই তাকে ভালোবাসে। তার মাও তার থেকে আবরারকে বেশি ভালোবাসে। অয়ন উঠে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। মুক্তমঞ্চে রোদ খাখা করছে, সেই রোদে সে পা ঝুলিয়ে বসলো। একটা সিগারেট ধরালো, পোড়া ঠোঁটের ফাঁক থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়লো। বিশাল 10তলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে প্রাপ্তি। আজ একটা ইস্ত্রি করা জামা পরে এসেছে সে, চুলগুলো আঁচড়েছে। বিল্ডিংয়ের দারোয়ান তখন মুখ হা করে ঘুমোচ্ছে। প্রাপ্তি তার সামনের টেবিলে হালকা করে হাতের চাপড় দিয়ে বলল, আমি 7 তলায় যাব। ধরফড়িয়ে উঠল দারোয়ান। ঘুমের সময় ব্যাঘাত হওয়ায় তার চোখ কুঁচকে গেল। বিরক্ত গলায় শুধালো, কার বাড়িতে যাইবেন? আবরার ভাইদের বাসায়। পুরা নাম কোন? একই জ্বালা, আবরার ভাইয়ের পুরো নামটা মনে আসছে না। কি যে ছিল। প্রাপ্তির মস্তিষ্ক অনেক তীক্ষ্ণ, অথচ আবরারের পুরো নামটা মনে করতে পারছে না। কি যেন ছিল। সে বলল, আমি অদ্রিতার নতুন টিচার। অদ্রিতাকে চিনেন? দারোয়ান তাকে সন্দিহান নয়নে দেখলো কিছুক্ষণ। তার চাহনি এমন যেন প্রাপ্তি এখানে চুরি করতে এসেছে। প্রাপ্তি ঘড়ি দেখলো। প্রথম দিন দেরি হওয়া মানে ইমপ্রেশন হানি। যে টিচার দেরি করে তাদের কাছে গার্ডিয়ানরা ছেলে মেয়ে পড়াতে চায় না। এখানে সময়ের দাম অনেক। দারোয়ান ইন্টারকমে ফোন লাগালো, খুব ভাব নিয়ে শুধালো, ম্যাডাম, এক মাইয়া আইছে, অদ্রিতা আপুর টিচার বলে, তা কি করম? আচ্ছা। বলেই ফোন রেখে দিল সে। তারপর স্বাভাবিক স্বরে বলল, যান লিফটের বি ইউনিট। প্রাপ্তি দ্রুত পা চালালো। দারোয়ানকে ধন্যবাদ না দেওয়ায় সে মন খারাপ করলো হয়তো, কিন্তু প্রাপ্তির কাছে সময় নেই। আলিশান বসার ঘরে বসে রয়েছে প্রাপ্তি। এত সুন্দর করে বসার ঘর সাজানো সে কখনো দেখেনি। ওয়াল আলমারি ভর্তি বইয়ে, মেঝেতে মোটা দামি লাল কার্পেট, সোফাগুলো লেদারের, ওয়াল টিভি প্রায় 56 ইঞ্চি, উপরে খুব সুন্দর স্যান্ডেলিয়ার, দামি মার্বেল পাথরে 2টো সিঁড়ি দিয়ে বসার ঘরে আসতে হয়। এলাহি ব্যাপার। আবরার ভাই এত বড় লোক জানা ছিল না প্রাপ্তির। তার আচরণ খুবই সাধারণ মানুষের মতো, কোনো অহংকারে ছিটে ফোটা নেই। চালচলনও খুবই সাধারণ। কিছুক্ষণের মধ্যে নাস্তা এলো, বিদেশি ওটস বিস্কিট, 1 গ্লাস বেদানা শরবত আর পানি। কাজের মেয়েটি তার সামনের কাচের টেবিলে রাখলো সেটা। বলল, ভাবি আইতেছে, আপনি যান। আবরার ভাইয়ের সিটি আছে, উনি বলে দিয়েছেন আজ উনি থাকবেন না। উনি থাকলে ভালো হতো। এর মধ্যে একজন খুব সুন্দর দেখতে মহিলা ধীর পায়ে হেঁটে এলেন। মেহেদি রাঙা, লাল চুল, শুভ্র বদন, একটা হালকা কলাপাতা রাঙা সুতির মার দেওয়া শাড়ি পরা। এসে বসলেন একটা সোফায়। মহিলার বয়স কত অনুমান করতে পারল না, কারণ চামড়া টান টান। যৌবনে এই নারী যে খুব সুন্দরী ছিলেন সেটা বুঝতে বাকি রইল না। প্রাপ্তি সালাম দিল। মহিলাও মৃদু হেসে সালামের উত্তর দিয়ে বললেন, তোমার নাম প্রাপ্তি? জি। আমি মৃণালিনী, অদ্রিতার আম্মু। আবরার তোমাকে বলেছে সব? জি। অদ্রিতা ওর রুমে আছে। ও খুব ইন্ট্রোভার্ট, একটু রুডও। কিছু মনে করো না। তুমি কি আবরারের বান্ধবী? না, আমি ওনার জুনিয়র। ও, তুমি তো কিছু খেলে না। মৃণালীর প্রশ্নে প্রাপ্তি সরাসরি বলল, ক্ষুধা নেই আমার। আর একটা কথা আন্টি, আমার সময়টা ফিক্স থাকবে না। আশা করি এতে সমস্যা হবে না। মৃণালী আবারও হাসলেন। এই নারীর হাসি মিষ্টি, তবে চোখের ভাষা বোঝা যায় না। তিনি বললেন, অদ্রিতার সাথে অ্যাডজাস্ট করে নিও। প্রাপ্তি অদ্রিতার রুমে নক করলো। অদ্রিতার ঘর বন্ধ করেছিল। চিকন মাঝারি গড়নের মেয়ে, উচ্চতায় প্রাপ্তিকে ছাড়িয়ে গেছে। চুলগুলো মাঝা অবধি ছড়িয়ে আছে। শুভ্র বর্ণের ছোট একটা মুখ, স্বচ্ছ বাদামি চোখ। প্রাপ্তিকে দেখে শুধালো, আপনি আমার টিচার?
হ্যাঁ। আসুন। বলেই সে টেবিলে চলে গেল। প্রাপ্তি মেয়েটাকে সায়েন্সের বিষয় পড়াবে। তার টেবিলে বই সব খোলা। প্রাপ্তি চেয়ার টেনে বসতেই আদ্রিতা গম্ভীর স্বরে বলল, আম্মু ভাইয়া অহেতুক চিন্তা করছি। আমি কোনো ড্রাগস নিচ্ছি না, আমি প্রেমও করছি না। অহেতুক তারা টিচার দিয়েছে। আমার এই ট্রামের সিলেবাস শেষ। আপনার থেকে কিচ্ছু শেখা নেই আমার। আচ্ছা, আমি তোমাকে 4টা অঙ্ক করতে দিব। যদি তুমি সেই 4টা অঙ্ক করে ফেলতে পারো, আমি বুঝবো তোমার কোর্স শেষ। আদ্রিতা প্রাপ্তির দিকে চাইল। প্রাপ্তি নির্বিকার। তার মধ্যে আদ্রিতাকে বোঝানোর কোনো আগ্রহ নেই। সে রোবটের মতো বই খুলল। সিলেবাসের মধ্যে চ্যাপ্টার থেকে 4টা অঙ্ক করতে দিল। আদ্রিতা একটাও অঙ্ক পারল না। সে বেকুবের মতো তাকিয়ে আছে খাতার দিকে। এই অঙ্কগুলো তার জানা, অথচ মনে পড়ছে না। প্রাপ্তি ঘড়ি দেখছে। 15 মিনিট পর সে বলল, কি হলো? আমি অঙ্কগুলো পারছি না। জানতাম পারবে না। তুমি অঙ্কগুলো না পারার কারণ তোমার অজ্ঞতা নয়, তোমার প্র্যাকটিসের অভাব। তুমি ওভার কনফিডেন্ট, তাই তুমি প্র্যাকটিস করো না। তোমার মাসেল মেমোরিও এই জন্য 0। আমি তোমাকে তোমার পারা জিনিসই পড়াবো। তোমাকে পড়ানোর আগ্রহ নেই আমার, শুধু টাকার জন্য পড়াচ্ছি আমি। কারণ তোমাকে পড়ালে আমার পড়ার টাকাটা আসবে। অদ্রিতা বেকুবের মতো তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। সে অনেক খাটাস মহিলা দেখেছে, তবে এই নারীটি তাদের শীর্ষে। কিন্তু এই মহিলাকে তার মন্দ লাগছে না। এর ছাত্রী হওয়াটা মন্দ হবে না। অদ্রিতাকে পড়িয়ে বাসে করে ক্যাম্পাসে ফিরে এলো প্রাপ্তি। রুশনা আপুর সাথে কথা বলা হয়নি। মহিলা আরেকটা সপ্তাহ তাকে থাকতে দিলে ভালো হতো। সেন্ট্রাল ফিল্ডের পাশ দিয়ে হাঁটছিল প্রাপ্তি। মাঠে তখন ফুটবল প্র্যাকটিস হচ্ছে। হঠাৎ স্ট্রাইকারের লাথির জোরে ফুটবলটা দ্রুত বেগে প্রাপ্তির মুখ বরাবর আসতে লাগলো। প্রায় সাথে সাথেই সেই দ্রুত বেগে আসা ফুটবলটা হাত বাড়িয়ে ঠেকিয়ে দিল অয়ন। প্রাপ্তি চমকে গেল আকস্মিক ঘটনায়। অয়ন তার চোখে চোখ রেখে বলল, এত অন্যমনস্ক হলে চলবে ভালোবাসা? প্রাপ্তি ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল অয়নের দিকে। অয়নের ঠোঁটে নির্লজ্জ হাসি। বিকেলের বেপরোয়া কমলা রোদে শুভ্র মুখটা চকচক করছে। ঠোঁটের উপর ঘামের বিন্দু বিন্দু রেখা। ঘামে জবজবে চুলগুলো রেপটে আছে কপালে। ঢোলাঢালা একটা কালো টি শার্ট গায়ে। তার মুখখানা প্রাপ্তির খুব কাছে ঝুঁকে আছে। তন্মধ্যে সম্মিলিত স্বর কানে এলো, অয়ন ভাই, বলটা দিন। অয়ন ঘাড় ঘুরিয়ে চাইল মাঠের ছেলেগুলোর দিকে। তার চোখে নরম দৃষ্টি কেমন ধারালো হয়ে গেল। এগিয়ে গিয়ে এক লাথি মারল বলটাতে। এত ক্ষিপ্র গতিতে বলটা গেল যে ভয়ে দুটো ছেলে সরে দাঁড়ালো। অয়ন তাদের ভয়ের তো মুখগুলো অগ্রাহ্য করে বলল, খেলার সময় আশপাশটাও দেখতে হয়। প্রাপ্তি নিজের চশমাটা ঠিক করলো। একটু হলে এ বলটা লেগে চশমা ভেঙে যাবার সমূহ সম্ভাবনা ছিল। কাছে চশমার কার্ড আর টাকা কিছুই নেই, ফলে অন্ধ হয়ে ঘুরতে হতো। এমনই যে দৃষ্টি 1 হাত দূরের মানুষ দেখতে গেলেও শুধু কিছু বিক্ষিপ্ত রং দেখতে পায়। প্রাপ্তি হাঁটা ধরলে অয়ন তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলল, এত বড় অন্যায়, উপকার করে ছোট একটা থ্যাংক ইউ পাওয়া যায় না? প্রাপ্তি শুনেও না শোনার ভান করলো, পায়ের গতি বাড়ালো। তার ঝগড়া করার শক্তি নেই। ক্ষুধা লেগেছে। অদ্রিতার বাসায় দামি বিস্কিটে পেট ভরে বলি। এখন ক্যান্টিনে যে একটু নুডলস টাইপ কিছু খাওয়া গেলে ভালো হবে। অয়ন প্রাপ্তির পাশেই হাঁটছে। প্রাপ্তি ক্যান্টিনে গেলে সেও তার সাথে ক্যান্টিনে গেল। প্রাপ্তি যে টেবিলে বসলো সেও ঠিক সেই টেবিলে তার বিপরীতে বসলো। প্রাপ্তির এবার কপাল কুঞ্চিত হলো। কাটকাট গলায় শুধালো, কি সমস্যা? কই কিছু না তো। তাহলে থোবড়াটা নিয়ে আমার সামনে বসে আছেন কেন? তুমি কিছু ভুলে যাচ্ছ। কি? থ্যাংক ইউ আমার পাওনা। প্রাপ্তি চোখ পাকালো। অয়ন গা এলিয়ে দিল চেয়ারে। টি শার্টের গলাটা ঠিক করে বসলো। শুভ্র দেহে কালো টি শার্টটা ফুটে রয়েছে। অয়ন সুদর্শন পুরুষ, তাতে দ্বিমত নেই। লম্বা, এভারেজ বাঙালি থেকে অনেক বেশি। জিম করে পিটানো শরীর না হলেও মেধহীন শরীর তার। একেবারে লিন বডি। মুখের আদলটাও নায়ক নায়ক। কোনো কিছু আড়ম্বরতা ছাড়াই সকলের নজরে চলে আসে। ক্যান্টিনে সবাই যে তাদের একটু হলেও দেখছে সেটা বোঝার ক্ষমতা প্রাপ্তির আছে। সে দ্রুত এখান থেকে চলে যেতে চায়। এই চোখগুলো লুকিয়ে থাকা কৌতূহলে তার অস্বস্তি লাগছে। নুডলস এসেছে 2 প্লেট। প্রাপ্তি দেখলো নর্মাল দিনের থেকে আজ যেন পরিমাণে অনেক বেশি। তাকে না খেয়ে প্লেটের দিকে তাকিয়ে থাকতে দেখে অয়ন স্বাভাবিক স্বরে বলল, খাচ্ছ না কেন? নুডলসটা আজ বেশি দিয়েছে। অয়ন স্পেশাল চা। প্রাপ্তি ভ্রুকুচকে কঠিন দৃষ্টিতে চাইল অয়নের দিকে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কতদিন আমার উপর রাগ করে রাখবে? আপনি কি আমার হাঙ্গা করা বর যে আমি আপনার উপর রাগ ধরে রাখবো? খেপেছে আমাকে? তোমাকে বিয়ে করে কুমিরের কাছে কলেজে বন্ধক দিব নাকি? এত টেল্লু ভালো না। আপনার মতো মানুষকে বিয়ে করার স্বপ্ন দেখার থেকে পাহাড় থেকে লাফ দেওয়া সহজ। আয়নায় দেখেছেন নিজেকে? আপনার মুখ দেখলেই তো রাগে আমার গা জ্বলে যায়। সে তুমি জল আর ছাই হও, তোমার ব্যাপার। কিন্তু তোমাকে নিজের মুখে দর্শন না দিলে আমার যে পোষায় না। হ্যাঁ? প্রাপ্তি মুখ বাঁকালো। অয়ন নুডলস খেতে খেতে বলল, আমাকে সময় কবে দিবে? কিসের সময়? সামনে আমার পরীক্ষা।
বলেছিলাম তোমাকে। আমিও বাংলাতেই মানা করেছি। আমিও সেই মানা রিজেক্ট করেছি। প্রাপ্তি একটা হতাশ নিঃশ্বাস ফেলল। নুডলস না খেয়ে উঠে দাঁড়ালো। তার ক্ষুধা মরে গেছে, এখন খেলেই মনে হয় বদহজম হবে। প্রাপ্তি যেতে নিলে অয়ন তার চিকন হাতটা ধরে বলল, খেয়ে নাও। আপনার নুডলস আপনিই খান। বলেই হাতটা ছাড়িয়ে হনহন করে বেরিয়ে গেল। অয়ন তার যাওয়ার পানে চেয়ে গাঢ় স্বরে বলল, সরি তেলবোকা, এবার আমাকে ব্রহ্মাস্ত্র চালাতে হবে। রুমে সব আপুরা চলে এসেছেন। রুশনা আপুর দুজন রুমমেটের দুজনই তৃতীয় বর্ষের ছাত্রী। প্রাপ্তি প্রবেশ করতেই এক আপু তার দিকে ধারালো চোখে তাকালো। আপুটার নাম সুমাইয়া। উনি মোবাইল স্ক্রল করছিল, পরনে একটা প্লাজো আর ঢোলা এক্সেল সাইজের টি শার্ট। প্রাপ্তিকে দেখে সে উঠে বসলো, বিস্মিত স্বরে বলল, তুমি যাওনি? প্রাপ্তি ঠোঁট ভিজিয়ে বলল, আপু, আমাকে কি আর এক সপ্তাহ থাকার জায়গা দেওয়া যায়? সুমাইয়া কিছু বলতে যাবে, তখন রুশনা চেয়ারে পা তুলে বলল, একটা সপ্তাহ পর কি হবে? কথা তো রবিবার পর্যন্ত ছিল। আসলে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, সিট পেয়ে গেলেই শিফট করে ফেলবো। আপনারা থাকতে না দিলে তো জোর করে থাকতে পারবো না, শুধু রিকোয়েস্ট করবো একটু। আসলে খুব বিপদে পড়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। সুমাইয়ার চোখে মুখে বিতৃষ্ণা ফুটে উঠল। রাগে গজগজ করতে করতে বলল, কখনো দেখেছো জুনিয়রদের 4 জনের রুম পেতে? সেকেন্ড ইয়ারে এখনো 8 জনের রুমে থাকছে। মামার বাড়ির আবদার, আর প্রপোজড জানলে আমাদের খবর আছে। রুশনা এর মধ্যে বলে উঠল, এক সপ্তাহ ওকে? জি আপু। এরপর তুমি তোমার বস্তা তুলে নিজের পথ দেখবে। রুশনার কথায় সুমাইয়া ক্ষেপে বলল, তুই কি পাগল হয়েছিস? সামান্য খাবারের জন্য তুই রিস্ক নিচ্ছিস কেন? রুশনা কড়া চোখে তাকাতে সুমাইয়া দমে গেল। রুশনা চোখ সরিয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, মামুন ভাইকে গুতাও, কাজ হবে। প্রভোস্ট ম্যামের সাথে কথা বলতেও হেল্প হবে। প্রাপ্তি মাথা নাড়িয়ে কাপড় বদলাতে চলে গেল। প্রাপ্তি যেতে সুমাইয়া রুশনাকে চেপে ধরে বলল, তুই পাগল হয়ে গিয়েছিস, এত দরদ আসতেছে কেন? দরদ না ছাই, আয়ানের সাথে হুদাই ঝামেলা করার শখ আমার নেই। আর এক সপ্তাহে থুড়েই এই রুমে কে উঠছে? অয়ন কি সিরিয়াস? তোর মনে হয়? ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছি ওকে। ওর রিলেশনের সর্বোচ্চ মেয়াদ 10 দিন। কিছুদিন আগে তো একটা মেয়ের সাথে দেখলাম ওকে। ওই মেয়েটা এটাই? হ্যাঁ। সুমাইয়ার চোখ খুলে আসার জোগাড় হলো। রুশনা মাথা দোলাতে দোলাতে বলল, পানি খা, পানি খা। ওই মেয়ে ওইটা, ওই যে শাড়ি পরা। হ্যাঁ রে বোন, হুদাই বলতেছি, নয়তো ভাব সে কিনা আমাকে তোল্লাই করছে। এই ফাঁকে আয়ানকে কাটার সুযোগ তো পেলাম। তোরা বললে প্রতি রাতে তোদের জন্য বারবিকিউ পাঠিয়ে দিবে ও। পুরাই হেড ওভার হিলস ভাই। আচ্ছা, অয়নের এই প্রেম কাহিনী গ্রুপে পোস্ট হলে কেমন হয়? আমাদের ব্যাচের ওভারগেন ব্যাচের প্রেমের মানুষকে বারবিকিউ খাওয়াচ্ছে, সেটার জন্য ওকে একটা সংবর্ধনা দেওয়াই যায়। কে রে, দেখ আইডি বাইচা থাকলে কথা হইব। তত সময় প্রাপ্তি চলে এসেছে। সুমাইয়া এবং রুশনা চুপ হয়ে গেল। সুমাইয়া নিপুণ চোখে দেখছে প্রাপ্তিকে। মেয়েটার মধ্যে কি এমন আছে যা অয়নকে এমন বিশ্বভেড়া বানিয়ে দিয়েছে? অ্যাডভাইজার রুমে তখন ভিড়। প্রাপ্তি গিয়েছে একটা সাইনের জন্য। অ্যাডভাইজারের একটা সাইন প্রয়োজন হোস্টেলের অ্যাপ্লিকেশনে। ভাগ্যক্রমে তার অ্যাডভাইজার স্বয়ং ডিপার্টমেন্ট হেড। সাক্ষাতের রুমে 4th ইয়ারের ছাত্ররা নিজের থিসিস কাজের জন্য ভিড় জমিয়েছে। একটু ফাঁকা হতেই প্রাপ্তি ঢুকে পড়ল। অ্যাপ্লিকেশন এগিয়ে বলল, স্যার একটা সাইন লাগবে। প্রাপ্তি, ভালো হয়েছে তুমি এসেছো, তোমাকে একটা কাজ দিব। প্রাপ্তি মনে মনে একটু খুশি হলো, যেন উৎফুল্ল স্বরে বলল, কি কাজ স্যার? তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের কোর্সটা আছে না, ওখানে আমার এক সিনিয়র স্টুডেন্টের একটু হেল্প লাগতো। আসলে ও 3rd ইয়ারে ক্লাস করে, তোমাদের ক্লাসের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। একই ডিপার্টমেন্টে যেহেতু, ইউ ক্যান হেল্প হিম রাইট? স্যার ভাইয়াটার নাম যদি বলতেন। তুমি চিনো তাকে? এরই মধ্যে অয়ন নক করে বলল, আসবো স্যার। সাখাওয়াত মাথা নাড়িয়ে বলল, এসো প্রাপ্তি, এই যে চলে এসেছে অয়ন। ওর সামনে কিছু কোর্সের এক্সাম, আমার মনে হয় তুমি বেস্ট ওকে হেল্প করার জন্য। প্রাপ্তির চোখ মুখ কঠিন হয়ে গেল। সে অয়নের দিকে তাকাতে অয়ন ভ্রু নাচিয়ে খুব ধীরে বলল, হ্যালো ভালোবাসা। অয়ন এতটাই আস্তে বলল যে সাখাওয়াতের কানে গেল না কথাটা। অথচ প্রাপ্তির চোখ মুখ বিতৃষ্ণায় ছেয়ে গেল। এই লোকটার কি কোনো মানত টানত আছে নাকি?
অনেকেই মানত করে থাকে। তার মা অনেক মানত করেন, যেমন তিনি মানত করেছিলেন যদি প্রাপ্তির ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যায় তিনি 15 জন অনাথ ছেলেকে 3 বেলা খাওয়াবেন এবং নতুন জামা দান করবেন। তিনি সেই মানত রক্ষাও করেছিলেন। এই ছেলেটিও কি তেমন কিছু মানত করেছে? হয়তো সে মানত করেছে, আমি প্রাপ্তির অস্থিমজ্জা না জ্বালি অন্য স্পর্শ করব না। এমন কিছু হলে অবশ্য প্রাপ্তি খুব অবাক হবে না, কারণ একটা মানুষকে সর্বোচ্চ পরিমাণ অপমান করার পরও যদি সে পিছু না ছাড়ে তবে বুঝে নিতে হবে সে হয় পৈশাচিক আনন্দ পাচ্ছে মানুষটিকে বিরক্ত করে, নয়তো সে বিশ্ব বলদের একজন, আর নয়তো তার কোনো উদ্দেশ্য আছে। অয়ন শিকদার আর যাই হোক বিশ্ব বলদের ক্যাটাগরিতে পড়ে না। তার মানে সে এমন কাজগুলো কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছে। সাখাওয়াত তার সামনে ছেলেগুলোকে থিসিসের কাজগুলো বুঝিয়ে দিয়ে বলল, যাও তোমরা, আর সামনের উইকে আমার কাজ চাই কিন্তু। ছেলেগুলো চলে গেছে। সে প্রাপ্তির উদ্দেশ্যে বলল, কি যেন বলছিলাম? অয়ন ভাইকে হেল্প করার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু অয়নেরও অ্যাডভাইজার, আমি চাই না এবারও ফেল করুক। আর তোমার রেজাল্ট খুব ভালো। অয়ন বলছিল ফার্স্ট ইয়ারে তুমি ব্রাইট স্টুডেন্ট, সো আমি চাই তুমি একটু ওকে হেল্প করো। ও যেহেতু ক্লাস করতে পারছে না নিজের ক্লাসের জন্য, আই গেস তুমি ওর বেস্ট হেল্প হবে। বেশি না, প্রতিদিন একটু একটু করে দেখিয়ে দিলে আর এতে তোমারই ঝালাই হবে। বাট স্যার, আমার শিডিউলের সাথে ওনার মিলবে কি করে? প্রাপ্তি আপত্তি জানাতেই অয়ন বলে উঠল, আই উইল অ্যাডজাস্ট স্যার। প্রাপ্তি চোখ ছোট ছোট করে তাকালো অয়নের দিকে। সাখাওয়াত প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, হেল্প হিম, একই ডিপার্টমেন্টে হয়ে একটু হেল্প করাই যায়। প্রাপ্তি জোরপূর্বক হেসে বলল, জি স্যার, আমি অ্যাপ্লিকেশনটা নিতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, নাও। প্রাপ্তি সাখাওয়াতকে সালাম দিয়ে বেরিয়ে গেল। অয়নও তার পেছন পেছন বের হলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অয়ন বলে উঠল, ম্যাডাম, কখন পড়তে আসছি আমি? প্রাপ্তি থামলো, দীর্ঘশ্বাস ফেললো, তারপর মেকি ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, তার আগে বলুন আমার টাকা কবে দিচ্ছেন? মানে টিউশনটা ফ্রি নয়, আমি পার আওয়ার চার্জ করব, প্রতি ঘন্টায় 300 টাকা। কি? হ্যাঁ, আপনার যে সিজির হাল তাতে প্রতিদিন আপনার 2 ঘন্টা পড়তে হবে, 2 ঘন্টায় 600 টাকা। আমি মাসে 25 দিন পড়াবো, তাহলে মাসে 15,000। প্রাপ্তির কথা শুনে চোয়াল ঝুলে গেল অয়নের। সে নিষ্পলক তাকিয়ে রইল কিছু সময়। মস্তিষ্ক কাজ করছে না। এই মেয়ের মাথায় স্ক্রুগুলো কি খুলে গেছে? না, শুধু খুলেনি, খুলে হারিয়ে গেছে। নয়তো কোথাও নিশ্চয়ই উষ্টা খেয়েছে, নয়তো এমন কথা তো পাগলও বলে না। অয়ন তাচ্ছিল্য ভরা হাসি ঠোঁটে এঁকে বলল, আর ইউ কিডিং মি? তুমি টিউশন ফি চাচ্ছ না, ডিরেক্ট চাঁদাবাজি করছো। ভাই, বিএনপি এভাবে চাঁদাবাজি করে না। বেশি লাগছে? কিন্তু আমার তো মনে হচ্ছে ঠিক আছে। আফটার অল, আমি আমার মূল্যবান সময় আপনাকে দিতে চলেছি। When I'm going to waste my valuable time and spoil my mood, it should be worth, right? প্রাপ্তির কথাটা শোনা মাত্রই অয়ন ঠোঁট বাঁকিয়ে হাসলো। তার হাসিতে বিদ্রুপ ছিল। সে তার বাঁ হাতে চুল টেনে ধরলো, মুখখানা ছাদের দিকে ফিরিয়ে হাসলো কিছু সময়, তারপর হাসি থামিয়ে শীতল স্বরে বলল, আমি তোমার মতো ম্যাটেরিয়ালিস্টিক মেয়ে জীবনও দেখিনি। প্রাপ্তি এক সিঁড়ি এগিয়ে এসে অয়নের চোখে চোখ রেখে বলল, আমি তো আপনাকে মাথার দিব্যি দেইনি। আমার পিছু ছেড়ে দিন, আপনি দেখা লাগবে না। অয়নের তার জিভ দিয়ে গালের ভেতরে ধাক্কা দিল কয়েকবার। প্রাপ্তির বুঝতে বাকি রইল না সে ঠিক জায়গায় কোপ দিয়েছে। এখন অন্তত এই আপদ পেছন ছাড়বে। সে নামতেই যাবে, সেই সময় অয়ন তার পাশ কাটিয়ে তার রাস্তা আগলে ধরল হাত দিয়ে। লম্বাকার শরীরটা পথ আগলে ধরায় ভরকালো। প্রাপ্তি বলল, আমি তোমাকে তোমার মন মতো টিউশন ফি দেব। আজ 5টার সময় দেখা হচ্ছে তাহলে। কি? 5টায় SWC-র দোতলায়। আই উইল ওয়েট। বলেই পকেটে হাত ঢুকিয়ে হনহন করে হাঁটা দিল অয়ন। এটা কি ধরনের যন্ত্রণা হলো? প্রাপ্তি কিছু সময় বিমূঢ় চেয়ে রইল অয়নের যাওয়ার পানে। তার রাগ হচ্ছে, প্রচুর রাগ। অয়নের মাথাটা 2 ভাগ করে দিতে পারলে হয়তো এই রাগটা কমতো। ঘড়িতে সময় 5:15। SWC-র দোতলার রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে অয়ন। আঙ্গুলের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট। দূর থেকে গিটারের সুর এবং মিলিত স্বর কানে আসছে। মুক্ত মঞ্চে কিছু ছেলে গান গাইছে। দোতলা থেকেও এই গানের সুর শোনা যাচ্ছে। অয়ন চোখ বুজে আছে, তার সিগারেট জ্বলে শেষ হয়ে গিয়েছে, ফলে রেলিংয়ে ঠেসে ধরল তা। সূর্যের আলো নেতিয়ে গেছে, এখনো প্রাপ্তি আসেনি। অয়ন একবার ঘড়ির দিকে চাইল, মেয়েটা আসবে তো, আসা উচিত। তখন মেয়েটার সাথে অহেতুক কথা কাটাকাটি করেছিল সে, অথচ অয়নের ইচ্ছে ছিল প্রাপ্তির কাছে ক্ষমা চাইবে। অয়ন ক্ষমা চাওয়ার মানুষ নয়, অকারণে সে ক্ষমা চাইতে পছন্দ করে না। শুধু মুখে সরি বলে দায়সারাভাবে এড়িয়ে যাওয়া তার পছন্দ নয়।
অথচ মন থেকে সে ক্ষমা চাওয়ার পরিকল্পনা করেছিল। বিয়ের দিনে সেই ঘটনাটা প্রাপ্তির বাসায় যে বাজে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে সেই চিন্তা ছিল না অয়নে। নীলা কখন তার চর খাবার দৃশ্য দেখেছে সেটাও সে জানে না। গতকাল চাচাতো ভাই ফোন না করলে হয়তো জানাও হতো না, কিন্তু প্রাপ্তি তার ক্ষমা চাওয়ার সুযোগের কাথায় আগুন দিয়ে দিল। অবশ্য এটাও ঠিক আছে, যদি টাকা দিয়ে শোধবোধ হয় ক্ষতি কি। অয়ন 1000 টাকা কার্ড থেকে তুলে এনেছে। প্রাপ্তিকে আজ 3 ঘন্টা সে নিজের সামনে বসিয়ে রাখবে। দেখা যাক ম্যাডামের ধৈর্য থাকে কিনা। এর মধ্যে প্রাপ্তি ছুটে ছুটে এলো, মুখে একটা বাটার বান, আরেকটা হাতে। এসেই মাজায় হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হাতের বাটার বানটা এগিয়ে দিল অয়নের দিকে। অয়ন বিমূঢ় ভঙ্গিতে তা ধরল। তারপর প্রাপ্তি কোণা থেকে একটা চেয়ার টেনে বসলো। নির্লিপ্তভাবে তার খাওয়া শেষ করে পানি খেলো। এরপর নিজের নোট খাতা বের করলো। অয়ন এখনো প্রাপ্তির দিকেই তাকিয়ে আছে, ফলে প্রাপ্তি মাথা তুলে বলল, আপনাকে কি আলাদা নেমন্তন্নপত্র দিতে হবে বসার জন্য? অয়ন বসলো তার সামনে। প্রাপ্তি তার নোট আর বইগুলো চেয়ারে অ্যাটাচ ডেস্কে রাখলো। বিনা ভনিতা এসে পড়ানো শুরু করে দিল। প্রায় 1 ঘন্টা যাবৎ প্রাপ্তি অয়নকে পড়াচ্ছে। অয়ন নির্নিমেষ চোখে তার দিকে তাকিয়ে আছে। স্থির গম্ভীর দৃষ্টি। প্রাপ্তি এর মধ্যে বলল, বুঝেছেন? অয়ন গালে হাত দিয়ে গাঢ় স্বরে বলল, না। এবার প্রাপ্তি থামলো। অয়ন তার মুখের দিকে তাকিয়ে আছে, পলক ফেলছে না। এমন দৃষ্টি তাকে খুব অপ্রস্তুত করলো। প্রাপ্তি একটু নড়ে চড়ে উঠল। ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে উঠল যেন। অনুভূতিটা কেমন যেন সে নিজেও বুঝতে পারছে না। এমন গাঢ় দৃষ্টিতে এ যাবৎকালের কেউ তার দিকে তাকিয়েছে কিনা সন্দেহ। গল্পের বইয়ের নায়কদের বর্ণনায় এমন দৃষ্টির উল্লেখ থাকে সাধারণত। প্রাপ্তি সাথে সাথে বইয়ের পাতা উল্টাতে লাগলো। কঠিন গলায় বলল, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে আর্যভট্ট আপনার পরীক্ষার খাতায় অঙ্ক করে দিয়ে আসবে না। কনসেন্ট্রেট, ওকে? তুমি তো কাঠখোট্টা কেন? একেবারে টোস্ট বিস্কুট। কোথায় একটা ছেলে তোমার দিকে হাপুস নয়নে তাকিয়ে আছে, লজ্জাতে পেতে পারো? ব্যাপার না, আমার সাথে থাকো কিছুদিন। টোস্ট বিস্কুট কি করে চায় ডোবাতে হয় শিখিয়ে দেব। অয়ন কৌতুকে কথাটা বললেও শেষ কথাটাই যেন একটু বেশি জোর দিল। প্রাপ্তির বুকের ভেতরে দলা পাকানো অস্বস্তিগুলো এবার রাগের রূপ নিল। ইচ্ছে করলো এখনই উঠে চলে যেতে। এই ছেলেটার শুধুই তার অস্থিমত জ্বালানোর গুণই আছে, কিন্তু পর মুহূর্তে বিড়বিড় করে জপতে লাগলো, টাকা 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 টাকা। অয়ন যেন তার জপতে থাকা শব্দগুলো শুনলো, সাথে সাথে হেসে উঠল উচ্চ শব্দে। দোতলার নীরবতা ভেঙে চুরমার হলো। অয়ন গালে হাত দিয়ে গাঢ় স্বরে বলল, তুমি সত্যি একটা চিজ ভালোবাসা। প্রাপ্তি চমকালো। নীরব SWCর দোতলায় অয়নের খসখসে গলায় কথাটা কেমন বিচিত্র ঠেকলো যেন। সে কিছু সময় স্থির চেয়ে রইল অয়নের দিকে। অয়নের গাঢ় গলায় বলা ভালোবাসা শব্দটা বারবারই কেমন তার বুকে এসে বিধে। আবেগহীন একটা শব্দটি শুনতে ভালো লাগে না। প্রাপ্তির সারা শরীর জুড়ে একটা অব্যক্ত অস্বস্তি কাজ করে। আহ্লাদ আসে না, উচ্ছ্বাস আসে না, শুধু অস্বস্তি লাগে। প্রাপ্তি দৃষ্টি সরিয়ে বইয়ের দিকে তাকিয়ে থাকলো। গম্ভীর স্বরে বলল, কতবার বলেছি আমাকে ভালোবাসা বলে ডাকবেন না? কেন, তোমার ভালো লাগে না? প্রাপ্তি কিছুটা সময় চুপ করে থেকে বলল, আমি আপনার 1000টা মেয়ে বন্ধুর মতো নই। আমি শত্রু, আপনার মর্টাল এনিমি। সো ভালোবাসা শব্দটা শুনলে গা গিন গিন করে ওঠে আমার। অয়ন আবার সশব্দে হাসলো। তার হাসির শব্দটা নীরবতায় মুক্তদানার মতো ছড়িয়ে গেল যেন। অয়ন হাসি না থামিয়ে বলল, মর্টাল এনিমি কিন্তু হৃদয়ের সব থেকে কাছে হয় ভালোবাসা। কে বলেছে আপনাকে? কাউকে ঘৃণা করাটা খুব কঠিন ভালোবাসা। ভালোবাসার থেকে কঠিন কাজ। যখন তুমি কাউকে মন থেকে ঘৃণা করবে, তুমি চাও বা না চাও, তোমার মস্তিষ্ক বা মনে সে নিজের একটা জায়গা ঠিকই করে নেবে। তুমি তার কথা চিন্তা করবেই। মিথ্যে কথা। বাজি ধরবে? কিসের বাজি? এই যে তুমি আমাকে ততটা ঘৃণা করো না যতটা তুমি প্রকাশ করো। আর যদি তুমি আমাকে ততটাই ঘৃণা করে থাকো, তাহলে তুমি আমাকে নিয়েই সব থেকে বেশি চিন্তা করো। তোমার চেতন অবচেতন মনে আমার বাস। প্রাপ্তি প্রতিবাদ করে উঠল, আমি মোটেই আপনাকে নিয়ে ভাবি না। আপনি যখন আমার সামনে ঘুরঘুর করেন তখন কেবল আমি আপনাকে নিয়ে ভাবি। তাহলে তুমি আমাকে ততটাই ঘৃণা করো না? আমি আপনাকে সব থেকে বেশি ঘৃণা করি। তাহলে আমাকে নিয়ে সব থেকে বেশি ভাবো। তোমার হৃদয়ে আমার একটা আলাদা জায়গা আছে। হোয়াট ননসেন্স। অয়ন গালে হাত দিয়ে একটু এগিয়ে এলো। প্রাপ্তির চোখে চোখ রেখে বলল, তুমি তো লজিক্যাল মেয়ে, ট্রাই করে দেখো। আপনি হেরে যাবেন। হেরে গেলে তুমি আমাকে দিয়ে যে কোনো একটি কাজ করাতে পারো। আমি মাথা নত হয়ে তোমার কমেন্ট মেনে নেব। তবে আমি যদি জিতে চাই, তবে আজীবন আমার মুখে ভালোবাসা ডাকটাই শুনতে হবে। বেশ, আগামী 2 দিন আপনি আমার সামনেও আসবেন না। আসলাম না। প্রাপ্তি দাম্ভিক স্বরে বলল, হারার জন্য প্রস্তুত হয়ে যান অয়ন শিকদার।
অয়নের ঠোঁট বিস্তৃত হলো, মোলায়েম দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে, মাথাটা একটু হেলে বলল, আমি তোমার কাছে হাঁটতে সাথে প্রস্তুত। এসব ক্লিশে লাইন নিজেই বানান নাকি কোথাও থেকে চেপে দেন? অরিজিনাল আমার বানানো। একটু থামলো অয়ন, তারপর বলল, কোথাও পড়েছিলাম, ভালো লেগেছে। জানতাম আপনি একটা কপিবাজ। ছি ভালোবাসা এভাবে বলতে নেই। আবার বলেই চোখ পাকালো প্রাপ্তি। অয়ন নতি স্বীকার করে বলল, সরি বেট না যেতে অবধি তুমি তেলা পোকা। আর আপনি হাতি। হাতি? আমি কোন অ্যাঙ্গেলে মোটা? এ দেখো, একেবারে লিন বডি। বলেই শার্ট তুলল অয়ন। প্রাপ্তির সাথে সাথে দুহাতে তার শার্ট নামিয়ে ঝাঁঝালো স্বরে বলল, কি করছেন? শো অফ করছি আমার লিন সেক্সি বডির। প্রাপ্তি ঠোঁট বাঁকালো, সাথে সাথে বিরক্তি টেনে বলল, লজ্জা লাগে না এমন অশ্লীলতা করতে? তোমার সামনে লজ্জাগুলো ফানুসের মতো উড়ে যায়। কেন, আমি স্বর্গের বড়ই পাতা? অয়ন একটু থামলো। মুখভাবের সাথে তার চোখের দৃষ্টি বদলে গেল, স্থির হয়ে গেল চোখের মনি। স্নায়ুকোষগুলো এক দফা অনুসন্ধানে নামলো বোধহয়, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। আজকাল মনটা বড্ড এলোমেলো হয়ে আছে, এক মুঠো শান্তি মিলছে না কোথাও, শুধু সবকিছুতেই এক বিতৃষ্ণা। আগে যে অয়ন রাতভর কোনো না কোনো নারীর সাথে কথা বলতো, এখন সেই অয়নে সেসবের আমোদ বিরক্তিতে পরিণত হয়েছে। সে দিশেহারা পথিকের মতো এক আজলা জল চায়, যা তার তৃষ্ণা মেটাবে। হয়তো প্রাপ্তি সেই তৃষ্ণা নিবারণের একটা উছিলা মাত্র। তবু ধোঁয়াশা লাগে, তাই চিন্তা করতে ইচ্ছে হয় না। একটা সময় আনমনে গাঢ় স্বরে বলল, তুমি কি? আমি নিজেও জানি না। প্রাপ্তি শুনতে পেল না তার কথাটা, ফলে আবারও শুধালো, কি? কিছু না। পড়বেন এখন? 8টা বাজলে কিন্তু আমি দৌড় দিব। আমি তোমাকে হলে ঢোকার ব্যবস্থা করে দিলে হবে? আপনি কি পুতিন নাকি যে সবখানে আপনার কথা চলবে? আমি কি সেটা তোমার না জানলেও হবে? আমার ইচ্ছেও আছে। বলেই মুখ ভ্যাংচালো প্রাপ্তি। অয়ন ঠোঁটের উপর বাম হাতটা চেপে তার দিকে অপলক তাকিয়ে রইল। এই ছেঁড়া বেড়া মেয়েটাকে এখন আর বেমানান লাগে না, হয়তো চোখে এখন সয়ে গেছে। নিজের অফিস গৃহে বহুদিন বাদে পা দিল অয়ন। প্রাপ্তিকে হলের গেটে ছেড়ে এমুখো হয়েছে সে। এটাকে ঠিক অফিস গৃহ বলা যায় না। একটা দুরুমের ছোট ঘর, দুরুম ছিল না, ছিল এক রুম, বাথরুম, আরেকটা পা দেওয়ার মতো ছোট বারান্দা। সে একটা রুমকে কার্ডবোর্ড দিয়ে দুভাগ করা একটা ছোট অংশ অয়নের নিজের, আর বাকিটা অফিস বানানো হয়েছে। কোনো মতে 6-7টা টেবিল আর চেয়ারে ঠুসা। অথচ এখন কাজ করার মানুষ 15 জন। একটা বড় জায়গা নেওয়া প্রয়োজন, কিন্তু অয়নের হেয়ালির জন্য নেওয়া হচ্ছে না। বন্ধুরা এই ফার্মের ব্যাপারে সিরিয়াস, কিন্তু অয়ন সাহস পায় না। অয়ন নতুন একটা ঘর নিয়েছে অফিস গৃহেরই পাশে, কিন্তু এখানে থাকা হয় না। বেশিরভাগ নুহাসের রুমেই থাকা হয়, বাসায় যেতে ইচ্ছে করে না। মায়ের শরীরটা ভালো নেই, আবরার বারবার ফোন দিচ্ছে, কিন্তু ওই বাসায় গেলেই দম বন্ধ হয়ে যায়। মাকে অয়ন কম ভালোবাসে এমনটা নয়, কিন্তু নিজেকেও ভালোবাসে অয়ন। একমাত্র আরিফুল শিকদার কিংবা ওই বাড়ি থেকে কোনো সাপোর্ট চায় না বলে সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। যে সময় মানুষ নতুন ভার্সিটির রঙে নিজেকে ডুবিয়ে রাখে, অয়ন তখন নিজের খরচ চালানোর জন্য অনলাইনে নিজের কাজ খুঁজত। তখন প্রায় ঠকদের পাল্লায় পড়তো সে। তারপর এক বড় ভাই তাকে কাজ দেওয়া শুরু করলো। এখন নিজেই মানুষকে কাজ দেয়। সেই সময়ে অয়ন আর এই সময়ের অয়নের মধ্যকার পার্থক্যটুকু তার 3 বন্ধুই জানে। ভাগ্যে সেই 3 জন ছিল। অফিস গৃহের লাইট জ্বলছে, রুম খোলা। অয়ন ঢুকতে নুহাস তার দিকে চেয়ে বলল, সূর্য কি দক্ষিণে উঠল? এখানে কি মনে করে গুরুদেব? অয়ন শার্টের কলারটা পেছনে টেনে বলল, আমার অফিসে আমি আসবো না। নুহাস তখন ল্যাপটপে কাজ করছিল, কারোর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়ানোর কাজ। ল্যাপটপটার মনিটর একটু নামিয়ে বলল, আমি তো ভাবলাম তুই সন্ন্যাস হয়ে পড়েছিস প্রেমে পড়ে। আজকে মাথার ওষুধ খাস নাই, তাই না? না রে, আমাকে তো কেউ হাত ধরে শাসন করার কেউ নেই, কেউ বাটার বান খাওয়ায় না, কেউ হাত ধরে ম্যাথ করায় না। দুঃখী জীবন। অয়ন বাঁকা হাসলো, ল্যাপটপ খুলে বসলো। পলাশ টিটকারি স্বরে বলল, বাবা কাজ করছিস যে? কি করব বল? একজনকে প্রতিদিন 600 টাকা কিস্তি দিতে হবে। কিস্তি লোন টোন করলে? অমনি। নুহাস ফাঁকতালে বলল, হ্যাঁ, আমাদের বেলাতেই তোমার নকরামি। কত দিন ধরে বলছি একটা বড় ঘর ভাড়া করি, তা শুনছিস না। ভাড়া দিচ্ছিস টাকার। এই ছোট্ট একটা রুমে পাশা আটানোর জায়গা হচ্ছে না আমাদের, আর মহাশয় কিনে মানুষকে কিস্তি দিয়ে বারবিকিউ খাওয়াচ্ছে। সারা লজ্জা কর, লজ্জা। আমি তো বড় বড় লজ্জাহীন প্রাণী, কি করব বল? অয়নের কথায় পলাশ আসিয়া ভেসে দিল। নুহাস থমথমে গলায় বলল, তা দিলি না তো? দিস না, আমার কি। তবে প্রেমিকার থেকে বন্ধু আপন। যখন মোতালেব তোর পেছনে লাঠি নিয়ে দৌড়নি দিবে, তখন আমরাই তোর খুলে যাওয়া জুতোগুলো খুঁজে বের করব।
অয়ন উঠে দাঁড়ালো, নুহাসের কাঁধে হাত রেখে বলল, তোমার এই ত্যাগ আমি কখনো ভুলবো না বৎস। নিকুচি করেছে তোর বৎস, যা শালা। প্রাপ্তির ছোট বোনটা কিউট আছে, এবার এসএসসি দিচ্ছে। আমার কিছু হলে যা, তোর বিষয়টা সেটেল করে দেব। তুই সুন্দর করে স্ট্যাটাস দিবি, আজ তোমাদের ভাবি পরীক্ষা দিতে যাচ্ছে। নুহার সাথে সাথে জুতা খুলে ছুঁড়ে মারলো অয়নের দিকে। অয়ন ডান দিকে সরে যায়, জুতাটা গায়ে লাগলো না। অয়ন, পলাশ এবং শিহাব ভেসে গড়াগড়ি খেলো। ফলে আরও রেগে গিয়ে নুহাস কিছুক্ষণ বাংলা ভাষায় খিস্তি দিল, আর অয়ন একেবারে গা না করে কানে হেডফোন লাগিয়ে বসে পড়ল কাজ করতে। থার্ড ইয়ারের ক্লাসের বাহিরে দাঁড়িয়ে আছে রাইসা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য অয়নের সাথে কথা বলার, কিন্তু ক্লাসের ভেতর যাওয়ার সাহস নেই। তন্মধ্যে আবরার বের হলো ক্লাস থেকে। রাইসার সাথে সাথে সালাম দিয়ে বসলো। ভাইয়া আসসালামু আলাইকুম। এত জোরে সালাম দিল যে আবরার ভড়কে গেল। সে কিছু সময় ফেল করে চেয়ে রইল। রাইসার এমন কাজে করিডোরে সবাই হেসে উঠল, ফলে রাইসার মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। আবরার বিষয়টা খেয়াল করলো, ফলে স্বাভাবিকভাবে সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো? জি ভালো। আমার কাছে কোনো দরকার ছিল? না, আসলে অয়ন ভাইয়ের কাছে এসেছিলাম। ও, অয়ন তো ক্লাসে আসেনি। রাইসা মিয়ে যাওয়া স্বরে বলল, ও খুব দরকারি কিছু? না, তেমন কিছু না। অয়ন মনে হয় ক্যান্টিনে আছে, নয়তো সেন্ট্রাল ফিল্ডে, ওখানে খুঁজলেই পাবে। রাইসা মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। বলেই চলে যেতে নিলে আবরার তাকে ডাকলো। শোনো, জি? এভাবে মিলিটারি সালাম কাউকে দেবার প্রয়োজন নেই। আমাকে তো একেবারেই নয়। আমার সিনিয়র হলেও ভিন্ন গ্রহের কোনো দেবমানব নই, কথাটা মনে থাকে যেন। বলেই মিষ্টি করে হাসলো আবরার। রাইসা ফেল করে তার হাসি মুখের দিকে তাকিয়ে রইল, চোখ সরাতে পারল না। প্রাপ্তির ডাকে রাইসা সম্বিত ফিরল। প্রাপ্তি অপেক্ষা করছে তার জন্যে। সে রিডিং রুমে যাবে, মাঝে দুটো ক্লাসের গ্যাপ, ডিফেন্স চলছে, বিধায় ক্লাস হবে না। এই সময়টা নষ্ট করবে না প্রাপ্তি। সে রিডিং রুমে পড়তে যাবে। রাইসাকে তৃতীয় বর্ষের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ডাকলো তাকে। রাইসা এগিয়ে আসতে সে শুধালো, ওখানে দাঁড়িয়েছিলে কেন? কখন থেকে ডাকছিলাম, সাড়াই দিচ্ছ না। সিনিয়ররা ডেকেছিল? রাইসা একটু থেমে বলল, না। তাহলে? রাইসা প্রশ্নটা এড়িয়ে বলল, এমনি কোনো বিশেষ কারণ নেই। প্রাপ্তির দৃষ্টি সুচালো হলো, সন্ধিহান স্বরে শুধালো, কিছু লুকাচ্ছ নাকি? রাইসা একেবারেই থতমত খেয়ে গেল যেন। সে যে অয়নকে খুঁজতে ওই ক্লাসের সামনে গিয়েছিল সেটা সে প্রাপ্তিকে বলতে চায় না। প্রাপ্তি অয়নকে পছন্দ করে না। যদি জানতে পারে রাইসা অয়নের ফার্মে কাজ করতে চায়, তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা এখনও বুঝতে পারছে না রাইসা। হতেই পারে সে চটে গেল। প্রাপ্তি ছাড়া রাইসার তেমন কোনো বান্ধবী নেই। সে চায় না একটা অহেতুক বিষয়ে তাদের মধ্যে কোনো ফাটল ধরুক। ফলে প্রাপ্তির প্রশ্নে তার মুখখানা ছাই বর্ণ হয়ে গেল। একটু কঠিন করেই বলল, থার্ড ইয়ারের ক্লাসের সামনে দাঁড়ানো কি অন্যায় নাকি? রাইসার এমন প্রশ্নে প্রাপ্তি একটু ভেবাচাকা খেলো। রাইসা কি তার কথাটার অন্য মানে দাঁড় করিয়েছে? সে মাথা নাড়িয়ে বলল, আমি সে কারণে জিজ্ঞেস করিনি। ভাবলাম তোমাকে কোনো ফরমাইশ খাটানোর জন্য সিনিয়ররা ডাকলো কি না। তুমি তো না বলতে পারো না, দেখা যাবে তোমার ঘাড়ের ওপর কাজ দিয়ে বললো। প্লিজ করে দাও। ও না, এমন কিছু না। তাহলে চলো রিডিং রুমে। না, আমি রিডিং রুমে যাব না, আমার খিদে পেয়েছে, একটু ক্যান্টিনের দিকে যাব। প্রাপ্তি একটু ভেবে বলল, খাওয়া দরকার, কিন্তু ক্যান্টিন থেকে আবার রিডিং রুমে আসতে অনেকটা সময় নষ্ট হবে। তুমি বরং আসার সময় আমার জন্য একটা বাটার বান নিয়ে এসো। রাইসা মাথা নাড়ালো, তারপর হন করে হেঁটে চলে গেল। রিডিং রুমে শেষ টেবিলটাকে বসেছে প্রাপ্তি। মোটা বই খুলল। 12টার সময় একটা সিটি আছে ডিসক্রিট ম্যাথের উপর। খাতাটা খুলতে গত পরশুর ঘটনা মনে পড়ে গেল প্রাপ্তির। অয়নের সাথে আজ 2 দিন দেখা হয় না তার। অয়ন বলেছিল সে আগামী 2 দিন তার সামনে আসবে না। এই 2 দিন প্রাপ্তি একেবারেই তাকে নিয়ে ভাববে না। কিন্তু ঘটনাটা সম্পূর্ণ বিপরীত। সে অয়নকে নিয়ে ভাবছে, না চাইতেও ভাবছে। যতবার মস্তিষ্কের প্রোগ্রাম থেকে লোকটাকে সে শিফট ডিলিট করতে চাইছে, ততই সে আবার উপস্থিত হচ্ছে। অনেকটা fun.x ম্যালওয়্যার ভাইরাসের মতো। মোটেও তাকে ডিলিট করা যাচ্ছে না, আপনি নিজেকে রিস্টোর করছে। এই তো গতকালকের কথা। কে যেন বাথরুমে তেলাপোকা দেখে চেঁচিয়ে উঠল, তেলাপোকা। অমনি মস্তিষ্কে অয়নের প্রতিচ্ছবি ভেসে উঠল। শুধু তাই নয়, সকালে বারবার সে আশেপাশে তাকাচ্ছিল, ভাবছিল এই বুঝি কোথা থেকে টপকে পড়বে। লোকটা না চাইতেও এতবার অনাকাঙ্ক্ষিতভাবে হাজির হয়েছে যে এখন তার মুখ দর্শনটা অভ্যাসে পরিণত হয়েছে। শুধু তাই নয়, মস্তিষ্কেও তার ভারী স্বরের ভালোবাসা নামটা চেপে আছে। প্রাপ্তি কিছুতেই এই অস্বাভাবিক মনস্থিতিটাকে ব্যাখ্যা করতে পারছে না।
কিছুতেই কোনো যুক্তিতে ফেলতে পারছে না। পর মুহূর্তে সে নিজেকে সান্ত্বনা দিল এই ভেবে যে অয়ন তার হৃদয়ের সব থেকে ঘৃণ্য মানব, সে কারণেই বারবার তার কথা স্মরণ হচ্ছে। সেই যুক্তিটাও একটু পর ফিকে হয়ে গেল। যাকে ঘৃণা করা হয় তার কথা স্মরণ হলে অন্তরে একটা তিতকুটে ভাব জন্মাবে, কিন্তু অয়নের কথা স্মরণ হলে তার বিরক্তি আসে, কিন্তু তেতো ভাবটা আসে না। তাহলে কি অয়নকে ঘৃণা করে না? অয়ন শুধু তার অপছন্দের তালিকার একটা মানুষ। এই যুক্তিও টিকল না, কারণ যদি অপছন্দই হবে তবে কেন অয়নকে দেখলে তার সরাসরি চলে ওঠে। প্রাপ্তি ছেলেবেলা থেকেই রোবট মানব, তার অনুভূতিগুলোর অহেতুক প্রকাশ সে করতে পছন্দ করে না। রাগ, দুঃখ, বেদনা কিংবা আনন্দ সবকিছুই তার নিকট আপেক্ষিক। শুধুমাত্র এই অয়ন নামক হাড়গিলে ছেলেটার কাছেই তার বিরক্তি, রাগ, বিতৃষ্ণা এগুলো প্রকটভাবে প্রকাশ পায়। না চাইতেও সে নিজেকে আটকে রাখতে পারে না। সে চিৎকার করে, সে কটাক্ষ করে, এমনকি অয়নকে মারতেও সে দ্বিধাবোধ করে না। আবার শিলা আপার হলুদের রাতে যখন অয়ন ভয়ে পাংশুবর্ণ ধারণ করেছিল তখন সে তাকে সামলেছিল। প্রাপ্তি মোটেও জনদরদি মানব নয়। উদাহরণস্বরূপ নিজের ফুফাতো বোন নীলু আপাকেই ধরা যাক। এই মহিলার কার্যকলাপ প্রাপ্তির কাছে অসহনীয় ঠেকে, অথচ সে নীলু আপাকে অত্যন্ত অপছন্দ করে। এই অত্যন্ত অপছন্দের মানুষটার প্রতি তার কখনো সহানুভূতি জাগার কোনো কারণ নেই। আবার সে কখনো তাকে ধুমধাম পেটাবেও না। যদিও পেটালে একটু শান্তি লাগতো, তবুও সে পেটাবে না। অপরদিকে অয়নের ক্ষেত্রে তার অনুভূতিগুলো মোটেও সংযত থাকে না। সে নিজেকে প্রকটভাবে প্রকাশ করে। নিজেকে যে নন চ্যালেন্ট উপাধিটা সে দিয়েছিল সেটা একেবারেই ধোঁয়ায় মিলিয়ে যায়। এই কারণেই সে অয়নকে ঘৃণা তালিকায় রেখেছিল। অয়নকে ঘৃণার কারণ সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ পৃথিবীতে মা এবং নিজের দুবোন ব্যতীত সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাহলে অয়নের ক্ষেত্রে অনুভূতিগুলো ব্যতিক্রম কেন? এসব যুক্তিতর্কে দেখা গেল এই দুটো দিন তার মস্তিষ্ক জুড়ে শুধু অয়নের বিস্তারই ছিল। প্রাপ্তি একটু শান্তিমতো পড়তেও পারেনি, নিজের মাথা টেবিলে ঠুকেছে তবুও পারেনি। এর মধ্যে শান্ত রিডিং রুমের নীরবতা চিরে ফোন বেজে উঠল। মিরাজ ভাই ফোন করেছেন। প্রাপ্তির সাথে সাথে ফোনটা রিসিভ করলো, সাথে সাথে অপর পাশ থেকে অনুতপ্ত স্বর কানে এলো। অবশেষে ফোনটা ধরলে? প্রাপ্তি একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক স্বরে শুধালো, কেমন আছেন মিরাজ ভাই? কেমন আছি সে কথাগুলো তোলা থাক, আগে বল বাসায় আসছো না কেন? হোস্টেলে সিট পেয়ে গেছি তাই। কিন্তু কথা তো এমন ছিল না। প্রাপ্তি মিরাজের কণ্ঠে রাগের ছাপ অনুভব করতে পারলো। এই রাগটা নিতান্ত অনর্থক। মিরাজ ভাই অনর্থক রাগ দেখাচ্ছেন, বরং প্রাপ্তির রাগ হওয়া উচিত। প্রাপ্তি তাদের বাসার আশ্রিতা বটে, কিন্তু সেদিনের ঘটনাটা যে দ্বিতীয়বার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। প্রাপ্তির এই বিষয়ে কথা বলতে ইচ্ছা করছে না, তাই নির্লিপ্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।